হাই ও কি এত হাই তুলছিস? দেখ না, আমার খুবই সমস্যা হচ্ছে। কখন হাই উঠলেই তো হাই খুব ছোঁয়াচে রোগ, হাই উঠলেই আমারও হাই উঠছে। না, আমার কেসটা কি হচ্ছে, হ্যাঁ কখনো প্রচুর ঘুমোচ্ছি, আমি বেশি বেশি ঘুমোচ্ছি। আমি ঘুমিয়ে পড়লাম। আর এত ঘুমোচ্ছি যে তারপর আর ঘুমই আসছে না। এটা কেন হচ্ছে ডাক্তারবাবু? ও ডাক্তারবাবু, গৌতম ডাক্তারবাবু দেখুন। ও আচ্ছা আচ্ছা, আপনারা এসে গেছেন? ও আচ্ছা আচ্ছা, শুরু করো শুরু করো। কতটা ঘুম একটা মানুষের প্রয়োজন? আইনস্টাইন নাকি 12 ঘন্টা ঘুমাতো, আবার এডিসন নাকি মাত্র 4 ঘন্টা ঘুমিয়ে ওনার কাজ হয়ে যেতেন। ঘুমের কি কি রোগ হয়? প্যারাসোমনিয়া বলা হয়, কেউ ঘুমের মধ্যে হেঁটে চলে বেড়াচ্ছে, কেউ ঘুমের মধ্যে হাত পা ছুঁড়ছে। স্যার, আর একটা খুব সিরিয়াস রোগ রয়েছে, সেটা হচ্ছে স্বপ্নদোষ। কোনোভাবেই এটা রোগ নয়। বা ইয়ে বোবায় ধরা বলে লোকে, হ্যাঁ বোবায় ধরেছে। তো এই জিনিসটা কি? অর্থাৎ ব্রেনের একটা পার্ট এই ঘুম থেকে ঘুমের ওঠা, এই যে ট্রানজিশন ফেজটাকে কন্ট্রোল করছে, সেই সময়ে ক্ষণিকের জন্য এই ফেজটা আসতে পারে। কিছু মানুষের হয়তো সারাদিন ঘুম পায়, সারাদিন সে ঘুমোচ্ছে, 8 ঘন্টার জায়গায় সে 18 ঘন্টা ঘুমাচ্ছে। ইজ ইট নর্মাল? 10-12 ঘন্টা যারা ঘুমোচ্ছে সেটা কখনোই স্বাভাবিক নয়। পলিসোমনোগ্রাফি, এটা যেটা বললি যে ঘুমের যে পরীক্ষা আপনারা করেন, এটা সম্বন্ধে আমাদের একটু বলুন। এই যে হঠাৎ ঘুমিয়ে পড়া, নার্কোলেপসি বলে একটা রোগ আছে, সেইগুলোর ক্ষেত্রেও আমরা বার করার চেষ্টা করি যে কি ব্যাপার। নার্কোলেপসি যেটাকে আমরা বলে থাকি, এটার কারণ কি? যে যেখানে সেখানে যখন তখন ঘুমিয়ে পড়তে পারে। ডিউরিং সেক্স অলসো দে ক্যান ফল অ্যাসলিপ। অনেকের এই ধারণাটা রয়েছে, আমি আর কোনোদিন এই ঘুমের ওষুধ ছাড়া ঘুমোতে পারবো না। এটা কতটা সত্যি? কারণ কেউ যদি দীর্ঘদিন ধরে ঘুমের ওষুধ খেয়ে যায়, তখন সেই ওষুধটাকে ছাড়ানো কিন্তু বেশ ঝামেলা। কি সাইড এফেক্ট আছে এই ঘুমের ওষুধের? স্মৃতিশক্তি ভীষণভাবে মানে এটা এফেক্টেড হয়। ব্রেনের কোন কোন অংশ এই ঘুমকে কন্ট্রোল করে? একটা হাইপোথ্যালামাস বলে একটা জায়গা রয়েছে, সেখানেই ছোট 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 সব ঘুমের চাবিকাঠি লুকিয়ে রয়েছে। আর পাওয়ার ন্যাপটা একদম যেরকম আমরা 3 ইডিয়টসে বীরু সহস্রবুদ্ধিকে দেখেছি, ঠিক ওই রকমই 15 থেকে 20 মিনিট। ইনসমনিয়া নিয়ে একটুখানি বলুন। যে ইনসোমনিয়া যখন বলে, দেখে নিতে হবে যে সেরকম কিছু আছে কিনা, ডিপ্রেশন, মন খারাপ, টেনশন, স্ট্রেস। যে অনেকে বলেন যে ঘুমের সময় বা ভোরের দিকে আমার ইরেকশন হয়ে থাকে, যে আমার বডিতে ইরেকশন হওয়ার যা সিস্টেম আছে সেইটা কিন্তু ইনট্যাক্ট আছে। এখন আপনারা চাপড়ে চাপড়ে ঘুম পাড়ান পেশেন্টকে? ইনজেকশনের আজকে একটি বিশেষ পর্ব, ঘুম। ঘুমোতে আমরা সবাই খুব ভালোবাসি। কোনো সমস্যা হোক বা কিছু হোক, আমরা একটা সলিউশন জানি, ঘুমিয়ে পড়তে হবে। আর ঘুমিয়ে পড়লে ঘুম থেকে ওঠার পর আমাদের প্রচণ্ড এনার্জাইজ লাগে। কিন্তু এই ঘুম যদি বিঘ্নিত হয়, তাহলে কিন্তু মানুষের জীবনে প্রচুর সমস্যা নেমে আসে। এবং এই ঘুমের পেছনে রয়েছে অনেক রহস্য। সেটা ড্রিম অ্যানালিসিস হতে পারে, বা ঘুম হচ্ছে, ভেঙে যাচ্ছে, আবার ঘুমোচ্ছি, এই যে ডিপ স্লিপ না হওয়া। এবং আজকালকার দিনে এই যে স্ট্রেস এত, যে আমাদের সবচেয়ে বেশি ব্যাহত হচ্ছে বোধহয় ঘুম। তো সেই ঘুম নিয়েই আজকে আমরা আলোচনা করব। আমি জানি আপনারা বুঝতে পেরেছেন, আপনাদেরকে কথা দেওয়া হয়েছিল, আপনারাও প্রচুর কমেন্টে লিখেছেন, আমরা তাই আরও একবার স্যারকে পেয়ে গেছি। হ্যাঁ, ডক্টর সুজিত সরকেল আমাদের সাথে আছেন, উনি একজন সাইকিয়াট্রিস্ট। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। ঘুম আজকে আপনার ভালো হয়েছে? হ্যাঁ, ভালোই ঘুম হয়েছে। ভালোই ঘুম হয়েছে, আমাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি ফ্রেশ লাগছে। ও ওয়েলকাম ব্যাক স্যার। আর প্রথমত অনেক অনেক ধন্যবাদ। এর আগে আমরা মানসিক রোগ নিয়ে আমরা যেই আলোচনাটা করেছিলাম, প্রচুর মানুষ পছন্দ করেছে, প্রচুর ভিউজ হয়েছে আমাদের। হ্যাঁ, ওয়ান অফ দ্য সাকসেসফুল এপিসোড। আর সবাই ওখানে কমেন্ট করে করে বলেছেন ডাক্তারবাবুকে আরেকবার ডাকুন, আমরা ঘুমটা নিয়ে বলুন। কারণ ঘুম নিয়ে না সবার এখন একটা সমস্যা, এই এত স্ট্রেসড আউট আমরা থাকি। তো আপনি সবার আগে একটা কথা বলুন যে কতটা ঘুম একটা মানুষের প্রয়োজন? হ্যাঁ, এইটা নিয়ে আগের দিকে একটু কনফিউশন ছিল। কিছু কিছু লোক বলতো যে এরকম আইনস্টাইন নাকি 12 ঘন্টা ঘুমাতো, আবার এডিসন নাকি মাত্র 4 ঘন্টা ঘুমিয়ে ওনার কাজ হয়ে যেত, এরকম। তারপরে কিছু বলা হতো যে কিছু লোকের অল্প ঘুমেই কাজ হয়ে যায়, তারা নাকি শর্ট স্লিপার, আর কিছু লোকের 10-11 ঘন্টার নিচে কাজ হয় না, তারা নাকি লং স্লিপার। তো যাই হোক, এখন সব ঝামেলা মিটে গিয়ে এখন মোটামুটি একটা জায়গাতে এসে পৌঁছেছে যে একজন প্রাপ্তবয়স্কের মোটামুটি 7 ঘন্টা কম করে ঘুম দরকার। এবং 7 ঘন্টা ঘুম থেকে আমি যদি মানে ডিসকাউন্ট দিই বা কাটি, তাহলে কোনো না কোনোভাবে সেটার আমাকে তার ব্যাকলাশ আমাকে সহ্য করতে হবে, মানে কোনো না কোনোভাবে সেটা আমাকে অ্যাফেক্ট করবে। তো অ্যাভারেজ বলে 7 থেকে 8 ঘন্টা। তো সেটা যদি নাও হয়, ন্যূনতম কিন্তু আমাদের 7 ঘন্টা ঘুম প্রয়োজন।
ঘুমের যা যা কাজ সেই কাজগুলোকে সম্পন্ন করার জন্য তার কমে হবে না। তো স্যার শুরুতে একটুখানি জানবো যে ঘুমের স্তরগুলো। ঘুমের স্তর হচ্ছে ডিপেন্ড করে যে আমি ঘুমিয়ে পড়লাম, প্রথমে আমি তো জেগেছিলাম মানে আমার ব্রেনটা অ্যাক্টিভ ছিল। এবার ব্রেনটা আমার অ্যাক্টিভ থেকে ধীরে 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 শিথিল হয়ে যাচ্ছে, এবং শুধু ব্রেন শিথিল হলে তো হবে না, তার সঙ্গে আপনার ব্লাড প্রেশার কমে আসছে, হার্টবিট আস্তে আস্তে কমে আসছে, নিঃশ্বাসও খানিকটা কমে আসছে। এইভাবে ফিজিওলজিক্যালি আস্তে আস্তে বডিটা পুরো রেস্টের দিকে চলে যাচ্ছে। তাহলে প্রথম স্টেজ যেটা একটু হালকা ঘুম, সেটা হচ্ছে NREM বা নন রেম স্টেজ 1। তারপরে ওটা অল্প কিছুক্ষণ থাকছে, 10-15 মিনিট ধরুন। তারপরে NREM এর স্টেজ 2 আসছে। সবচেয়ে ডিপ হচ্ছে NREM স্টেজ 3, যে স্টেজে অনেক সময় আমরা বলি যে ওই কেউ হেঁটে চলে বেড়াচ্ছে বা ইত্যাদি ইত্যাদি ঘটনাগুলো ঘটে। NREM স্টেজ 3তে হচ্ছে সবচেয়ে ডিপ স্লিপ, এবং এই স্টেজটা খুব দরকার। এই 3টে স্টেজ অন্তত আপনি ঘুমানোর পরে, সাধারণত বলা হয় 10 মিনিটের মধ্যে, নর্মালি 8 থেকে 10 মিনিটের মধ্যে ঘুম চলে আসার কথা। এবার আপনি ঘুমোলেন, 8-10 মিনিটের মধ্যে ঘুম চালু হয়ে গেল। এই NREM 1, 2, 3 সাধারণত 1.5 ঘন্টা লাগে, 90 মিনিটের মতো। তারপরে আপনার REM বা র্যাপিড আই মুভমেন্ট স্টেজটা এলো, যখন হঠাৎ করে আপনার ব্রেনটা ভীষণ অ্যাক্টিভ হয়ে গেল, আপনি স্বপ্ন দেখছেন, আপনার চোখ নড়ছে, হাত পাটা খালি নড়ছে না, অ্যাটোনিয়া হয়ে গেল, অর্থাৎ আপনার হাতে পায়ের যে মাসেলের যে পাওয়ারটা সেইটা লুজ হয়ে গেল, ব্রেনের মিড ব্রেন থেকে একটা আপনাকে সিগন্যাল এলো, সেইটা লুজ হয়ে গেল, কিন্তু আপনার ব্রেনটা পুরো অ্যাক্টিভ রয়েছে। এবার এই নন রেম স্লিপটা প্রথম দিকে, রাতের প্রথম দিকটাতে, প্রথম 2-3 ঘন্টাতে অনেকটা কম, 8 মিনিট 10 মিনিট একটা রেম হচ্ছে। NREM 1, 2, 3 রেম, NREM 1, 2, 3 রেম, এইভাবে এক একটা স্লিপ সাইকেল তৈরি হয়। এবং যত রাত বেরিয়ে ভোরের দিকে আমরা যাচ্ছি, দেখা যাচ্ছে যে রেম স্লিপের ভাগটা বেড়ে যাচ্ছে, স্বপ্ন দেখা বাড়ছে, ব্রেন অ্যাক্টিভিটিটা বাড়ছে, কিন্তু আমার NREM এর ভাগটা খানিকটা কমে যাচ্ছে, ঠিক আছে। এবং এই স্লিপের স্তরগুলো ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এই স্তর দিয়ে এক একটা সাইকেল তৈরি হচ্ছে। মানে এই 4টে স্তর মিলিয়ে একটা সাইকেল হলো, একটা সাইকেল মোটামুটি ধরুন 90 মিনিট থেকে 1 ঘন্টার হলো। এইবারে আপনারা এর আগে যে প্রশ্নটা করলেন না, যে অ্যাডিকুয়েট স্লিপ কাকে বলে, বা আমরা ঘন্টায় যখন মাপছি, সাধারণত দেখা গেছে যে মিনিমাম ন্যূনতম 4টে সাইকেল আমি যদি কমপ্লিট না করি, তাহলে 5টা সাইকেল হলে সবচেয়ে ভালো। তাহলে 9 5 যা 45, আপনি ধরে নিন আপনার প্রায় 7 ঘন্টা ঘুম হয়ে গেল, 6-7 42। আপনি অন্তত যদি তাও নাও করেন, 4টে সাইকেল মানে হচ্ছে আপনার 4 নং 36, তার মানে 6 ঘন্টা। মানে মিনিমাম আপনাকে 6 থেকে 6.5 ঘন্টা ঘুমোতে হবে, যে কারণে 7টা অ্যাভারেজ করে। মানে 6 ঘন্টা মিনিমাম আপনি যদি না ঘুমোন, তাহলে আপনার সিস্টেমের একটা ভালো রকমের সমস্যা হচ্ছে। 4টে সাইকেল আপনাকে কমপ্লিট করতে হবে। আগে বাচ্চারা যখন ঘুমাতো না, মা বাবা দাদু দিদা চাপড়ে চাপড়ে তাদের লড়ি, ঘুমের গান, লালাবাই এইসব শোনাতো, তারা ঘুমিয়ে পড়তো। এখন আপনারা চাপড়ে চাপড়ে ঘুম পাড়ান পেশেন্টকে? এখন সেইভাবে হয় না, কিন্তু এখনো পর্যন্ত যে সেই ঘুম পাড়ানি গান বা লালাবাই, তার কিন্তু একদম খুব স্ট্রং বৈজ্ঞানিক ভিত্তি আছে, এবং সেটা বারবার বলা হচ্ছে যে এইটা অনেকগুলো ফাংশন আছে। প্রথম কথা হচ্ছে যে, এক হচ্ছে যে একটু রিল্যাক্স করে দেয়, যে যাকে ঘুম পাড়ানো হচ্ছে, সেটা প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে মিউজিক হোক, আর বাচ্চার ক্ষেত্রে মায়ের কোলে থেকে গান শোনা হোক। দ্বিতীয় কথা হচ্ছে যে ওই মাদার চাইল্ড যে একটা বন্ডিং তৈরি হয়, সেই বন্ডিংটা কিন্তু অনেকটা দেখা যাচ্ছে যে লালাবাইয়ের মাধ্যমে সেই বন্ডিংটা অনেকটা বেটার হয়, এবং অনেকটা বাচ্চা অনেক রিল্যাক্সড হয় এবং ঘুমোতে সুবিধা হয়। তার মধ্যে আবার এখন এটা নিয়ে রিসার্চ করে দেখা গেছে লালাবাইয়েরও কিছু ধরন আছে। যেমন বলা হচ্ছে যে মানে জিনিসটা রিপিটিং হতে হবে, মানে একই জিনিস, হ্যাঁ, মানে একই লাইন বা দুটো লাইন, সেটা 3বার 4বারে বারবার ঘুরে ঘুরে আসতে হবে, তাহলে সেটা আরও বেশি ফলপ্রসূ বা এফেক্টিভ হবে। মোদ্দা কথা, বাচ্চা এবং মায়ের মধ্যে বন্ডিং বাড়ায়, টাচের এলিমেন্টটা থাকে, এবং অন্যান্য আশপাশের যে আওয়াজ, এই ব্যাপারগুলোকে ছেড়ে দিয়ে মানে বাচ্চা অনেক মায়ের কোলে অনেক রিল্যাক্সড হয়ে যায়, এবং সেইটা হেল্প করে। যে কারণে বলে যে রিল্যাক্সিং মিউজিক বা সুদিং মিউজিকও অনেক সময় যে কোনো বয়সের লোকের ক্ষেত্রে ঘুমের ক্ষেত্রে খুব ফলপ্রসূ। ঘুমের কি কি রোগ হয়? হ্যাঁ,
ঘুমের রোগের ব্যাপারটা হচ্ছে যে জিনিসটা এক তো হচ্ছে যে দেখুন ঘুমের ডাক্তারবাবু তো এখন অনেকেই স্পেশালাইজ করেন, সাইকিয়াট্রিস্টরা করেন, অনেকে নিউরোলজিস্টরা করে, অনেকে পালমোনোলজিস্ট বা আপনার যারা লাংসের ডাক্তার তারা করেন কিছু কিছু ক্ষেত্রে, ইএনটির কিছু কিছু থাকে। তো মোটামুটি ঘুমের রোগ আপনি যদি বলেন, সবচেয়ে কমন আমরা যেটাকে ভাবি সেটা হচ্ছে ঘুম না হওয়া, যেটাকে ইনসোমনিয়া বলা হয়। আবার ইনসোমনিয়া ছাড়া ইনসোমনিয়ার রকম ফের প্রাইমারি ইনসোমনিয়া যার কোনো কারণ পাওয়া যায় না, কোনো মানসিক রোগ টোগের কারণ নয়। আর সেকেন্ডারি ইনসোমনিয়া অনেক সময় দেখা যায় যে ধরুন কারোর ডিপ্রেশন আছে, কারোর অন্যান্য কোনো মানসিক সমস্যা আছে, অ্যাংজাইটি আছে, সেই সব থেকে হচ্ছে। এইটা গেল ইনসোমনিয়ার দিকটা গেল। এইবারে হচ্ছে ধরুন উল্টোটা, মানে হাইপার সোমনোলেন্স বা বেশি ঘুম, তারও মানে দিনের বেলায় আপনি ঘুমিয়ে পড়ছেন, এই একটু আগে যেরকম আপনারা করছিলেন, তো এইরকম টাইপের যদি হয় সেটা হচ্ছে হাইপার সোমনোলেন্স, বেশি ঘুম হচ্ছে, কিছুতেই ঘুম কমানো যাচ্ছে না তার, বা তার কাজকর্ম করতে পারছে না। এছাড়া ঘুমের মধ্যে কিছু কিছু সমস্যা তারা ফেস করেন, ধরুন প্যারাসোমনিয়া বলা হয়, কেউ ঘুমের মধ্যে হেঁটে চলে বেড়াচ্ছে, কেউ ঘুমের মধ্যে হাত পা ছুঁড়ছে, কেউ ঘুমের মধ্যে পা ঘষছে, কারোর ঘুমের মধ্যে অস্বস্তি হচ্ছে পায়ে, এরকম কিছু কিছু সমস্যা রয়েছে। এছাড়া আরও যদি আপনি ধরেন স্লিপ ডিসঅর্ডার্ড ব্রিদিং, অর্থাৎ ঘুমের মধ্যে আমার অক্সিজেন লেভেল ফল করে যাচ্ছে, স্যাচুরেশন কমে যাচ্ছে, যেটাকে খুব কমনলি বলা হয় অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এবার সেটা অনেক সময় আপনার ধরুন শ্বাসনালীতে কোথাও কোনো আটকানোর বা অবস্ট্রাকশনের জন্য হতে পারে, আবার কোনো ব্রেনের কারণেও হতে পারে, যে আপনার যেই ব্রেনের পোর্শনগুলো আপনাকে নিঃশ্বাস নিতে সাহায্য করে ঘুমের মধ্যে, সেই পোর্শনগুলোতে একটু প্রবলেম হচ্ছে। তো মোটামুটি আপনি যদি বলেন মেনলি এই ধরনের স্লিপগুলোই মানে মোটামুটি হয়। একদম, একটা হচ্ছে কম ঘুমের কথা আমরা শুনলাম, একটা হচ্ছে বেশি ঘুম। কিছু মানুষের হয়তো সারাদিন ঘুম পায়, সারাদিন সে ঘুমোচ্ছে, 8 ঘন্টার জায়গায় সে 18 ঘন্টা ঘুমাচ্ছে। ইজ ইট নর্মাল? একেবারেই নয়। আমরা যেটা বলি প্রাপ্তবয়স্কদের আমরা যদি হিসেব করি, তাহলে মোটামুটি ছোট বাচ্চাদের অনেক সময় 12-14 ঘন্টা পর্যন্ত তাদের নর্মাল ঘুম হয়, কিন্তু যত মানে প্রাপ্তবয়স্কদের সাধারণত 7 থেকে খুব বেশি হলে 9 ঘন্টা, হ্যাঁ মানে ম্যাক্সিমাম আমরা বলতে পারি। 10-12 ঘন্টা যারা ঘুমোচ্ছে সেটা কখনোই স্বাভাবিক নয়। এবং তার কারণটা কি সেইটা তাহলে আমাদের তখন বিচার বিবেচনা করে দেখতে হবে। কিছু কিছু রোগ আছে, যেমন একটা রোগ আছে তার নাম গালভরা নাম, ক্লেইন লেভাইন সিনড্রোম, কুম্ভকর্ণের মতো ব্যাপার আর কি। যখন তাদের এই রোগটা হয় তারা মানে বহু ঘন্টা ঘুম থেকে উঠে খালি খায়, খেয়ে আবার ঘুমিয়ে পড়ে। তার সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তাদের সেক্সুয়াল ড্রাইভটা অনেকটা বেশি বেড়ে যায়, অর্থাৎ হাইপার সেক্সুয়ালিটি, হাইপার সোমনোলেন্স অ্যান্ড হাইপারফেজিয়া, বেশি খাচ্ছে, এরকম পিরিয়ডিক্যালি কিছু কিছু লোকের হয়। হ্যাঁ, এছাড়াও অনেক সময় দেখা যায় যে কোনো কারণ পাওয়া যায় না, যদিও সেটা এত বেশি ঘুম হয় না, স্বাভাবিকের থেকে অনেকটা বেশি ঘুম হচ্ছে, এইটা একটা হলো। কেউ কেউ আবার দেখা যাচ্ছে যে ওষুধ খাচ্ছে, ঘুমের ওষুধ খাচ্ছে, বা ধরুন বেশ কিছু ধরুন অ্যালার্জির ওষুধ আছে, সাইকিয়াট্রির বেশ কিছু ওষুধ রয়েছে যেগুলোর আপনার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে অনেক সময় ঘুম পায়। তো এই রকম কিছু কিছু কারণ থাকে, সেগুলো আমাদের এক্সক্লুড করতে হবে। অর্থাৎ ঘুমটা অপটিমাম বা পর্যাপ্ত হতে হবে, কম হলেও একটা সমস্যা, বেশি হলে তো সমস্যা বটে। এবার ঘুমকে একটু সহজে বুঝি, ব্রেনের কোন কোন অংশ এই ঘুমকে কন্ট্রোল করে? সহজ ভাষায় বলতে হয়, যদি মানে শুনতে শুনতে যাতে কেউ ঘুমিয়ে না পড়ে সেরকমভাবে যদি বলতে হয়, তাহলে ব্রেনে আপনি মোটামুটি ধরুন মেন একটা হাইপোথ্যালামাস বলে একটা জায়গা রয়েছে, সেখানেই ছোট 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 সব ঘুমের চাবিকাঠি লুকিয়ে রয়েছে আর কি মোটামুটি, এবং তার আশপাশে আর কি তার পাড়া প্রতিবেশীরা মিলে। এবার মেন হচ্ছে একটা আপনার অ্যালার্ম ক্লক, যেরকম আপনার 24 ঘন্টার রয়েছে, তেমনি একটা বডিরও একটা ক্লক রয়েছে, সেই ওখানেই থাকে হাইপোথ্যালামাসের ওখানেই, সেটাকে বলে সুপ্রা কায়াজমাটিক নিউক্লিয়াস, মানে একটা ঘড়ির মতো। এবং সে কি করে, দিনের আর রাতের সঙ্গে সামঞ্জস্য রেখে ঘুমের সময়টাকে সে অ্যাডজাস্ট করার চেষ্টা করে। অর্থাৎ সকাল এলো, আলো ফুটলো, ঠিক আছে ঘুম ভেঙে গেল, সে তার মতো একটা সেট করে দিল, এবার বডিটা মোটামুটি এক্সপেক্টেড যে ফ্রেশ হয়ে যাবে। এবার যত আস্তে 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 আলো নিভে গেল বা অন্ধকার হয়ে গেল, সন্ধ্যা নামলো, তখন আস্তে 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 সে চেষ্টা করে, কিছু মেলাটোনিন বলে একটি হরমোন আছে সেইটা বাড়ে, আরও কিছু কিছু হরমোনের প্রভাব থাকে, তাতে সে আস্তে 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 তার ঘুম আসতে থাকে। এটা হচ্ছে আমরা যেটাকে বলি সার্ক্যাডিয়ান রিদম। মানে এটা বোঝার আরও সুবিধা হচ্ছে যে ধরুন কেউ যদি হঠাৎ করে
আপনার অনেক টাইম জোন পেরিয়ে, ধরুন হঠাৎ করে সে আমেরিকায় চলে গেল, এবার এই যে জেট ল্যাগ বলি যখন আমরা, তার কারণটা হচ্ছে যে এই ক্লকটাই সে একটু কনফিউজড হয়ে যায়। সে তো এক রকমের দিন রাত দেখে অভ্যস্ত ছিল, হঠাৎ করে সে আরেকটা জায়গায় গেছে, সেখানে একটা অন্য টাইমে হচ্ছে, এবার সে হচ্ছে আগের টাইমে শোবে, আগের টাইমে উঠবে। তো এইটা হচ্ছে একটা পার্ট। আর হচ্ছে কিছু কিছু জায়গা আছে ব্রেনের যারা হচ্ছে ঘুমটাকে আনতে সাহায্য করে। ঘুমটাকে আনার জন্য একটা গাবা বলে একটি হরমোন আছে, তারা সেইখান থেকে গাবা হরমোনটাকে, মানে গাবা নিউরো ট্রান্সমিটার বলি আমরা, সেই নিউরো ট্রান্সমিটারটাকে তারা মোটামুটি ইয়ে করে, কন্ট্রোল করে বা রেগুলেট করে। আবার ঘুম বিরোধী কিছু কিছু নিউরো ট্রান্সমিটার আছে, সেগুলোকে একটা গ্লুটামেট আছে, একটা হিস্টামিন বলে একটা আছে। এরা আস্তে আস্তে যখন দিন বেরোতে থাকে, মানে যখন সময় পেরোতে থাকে, তখন সেইগুলো গিয়ে আবার জমা হয়, তখন তারা আবার ওই মানে ব্যালেন্স অফ গাবা ভার্সেস আদার হরমোনস, এই মিল চলতে থাকে। মানে অর্থাৎ ব্রেনের একটা পার্ট বলছে যে তুমি জেগে থাকো, ওয়েক সেন্টার, আরেকটা পার্ট বলছে যে তুমি শুয়ে পড়ো, স্লিপ সেন্টার। এটা ওই দাড়িপাল্লার মতো, দিনের শুরুতে এদের প্রাধান্যটা বেশি, তখন আপনার মোটামুটি ওই জাগিয়ে রাখার যে হরমোন হিস্টামিন, অ্যাসিটাইল কোলাইন, এইগুলো তখন বেশি প্রাধান্য পাচ্ছে। যত দিন যাচ্ছে আস্তে আস্তে সময় বেরোচ্ছে, বা আপনি ধরুন ক্লান্ত হয়ে পড়ছেন, আগের দিন হয়তো ঘুম ঠিক করে হয়নি, তখন সময়ের সাথে সাথে দেখা যাচ্ছে যে অন্যান্য কিছু হরমোন যেগুলো ঘুম পাড়ানি হরমোন, সেই নিউরো ট্রান্সমিটারগুলো আস্তে আস্তে বাড়ছে। যেমন আমি যেটা বললাম, একটা আমি আপনাদের বললাম যে মেলাটোনিন আসছে, যেটা ওই সার্কাডিয়াম রিদমকে কন্ট্রোল করে। অ্যাডেনোসিন বলে একটা হরমোন আছে, মানে যেটা হচ্ছে খুব কমনলি আমরা কফি খেয়ে যখন ঘুম কেটে যায় বলে, এই অ্যাডেনোসিনকে কফি গিয়ে ঝামেলা করে আর কি, ওকে বাড়তে দেয় না আর কি। তো এই ব্যালেন্সটার ওপর চলে, এবং তার সাথে আমরা যেটা বললাম যে ওই সার্কাডিয়ান রিদম হাইপোথ্যালামাসের সে কাজ করে। এছাড়া আরও কিছু কিছু জায়গা আছে, যেমন রেম স্লিপ বলে একটা ঘুমের স্তর আছে, তখন আপনার ধরুন শরীরটা রিল্যাক্স হয়ে যায়। হ্যাঁ, এবারে আপনি অনেক ব্রেনটা অ্যাক্টিভ আছে, কিন্তু আপনার শরীরটা সেই অ্যাক্টিভিটির সঙ্গে সামঞ্জস্য রেখে যদি নড়াচড়া শুরু করে, তাহলে সেটা বিদিকিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে, হাত পা ছুড়বে এই সেই। তখন সে আবার কি করে, কন্ট্রোল করে যে ভাই তুমি নড়োচড়ো না, ও ব্রেন যা অ্যাক্টিভিটি করছে করতে দাও, কারণ তুমি এখন ঘুমোচ্ছ, তুমি জেগে নেই। তো এই হাইপোথ্যালামাস এবং তার আশপাশের যে জায়গাগুলো মিড ব্রেন, এরা মোটামুটি এই জায়গাগুলোকে, মানে ঘুম, জেগে থাকা এবং ঘুমের মধ্যে নড়াচড়া যাতে না হয়, এই পুরো ব্যাপারটাকে কন্ট্রোল করে। ঘুমের সাথে যেরকম আমাদের মুডের সম্পর্ক রয়েছে, ঘুমোলে বেশ ফ্রেশ লাগে, সেরকম খাওয়ার সাথে মুডের সম্পর্ক রয়েছে। ভালো খাবার খেলে আমরা খুশি হয়ে যাই, মুড ভালো হয়ে যায়। তাই আপনার একটু মুডটা আমরা ভালো করে দেবো নিশ্চয়ই। ডাক্তারবাবুর জন্য রয়েছে আমাদের গিফট পার্টনার শালিমারের পক্ষ থেকে এই সমস্ত রান্না বান্নার সামগ্রী। এখানে তেল আছে, মশলাপাতি সব রয়েছে, যা দিয়ে আপনি দারুণ দারুণ রান্না করে একদম খাবেন এবং তেল দিয়ে ঘুমাতে পারবেন। এবং তার সাথে রয়েছে এই আইকনিক নারকেল তেল শালিমারের। সবার বাড়িতে এই সবুজ কৌটোটা ছিল। সো থ্যাংক ইউ সো মাচ ডাক্তারবাবু। থ্যাংক ইউ। যেটা আপনি এক্ষুনি বললেন যে একটা মানুষের 7-8 ঘন্টা ঘুমের দরকার হয়, তো এই 7-8 ঘন্টা ঘুমটা কি এক টানা 7-8 ঘন্টা, নাকি ধরুন সকালবেলা 3 ঘন্টা, মানে দুপুরবেলা 3 ঘন্টা ঘুমিয়েছি, রাত্রেবেলা 5 ঘন্টা, তো আমার 8 ঘন্টা হয়ে গেল, এরকম করে কি ঘুমানো চলবে? না, এই ইনস্টলমেন্টে ঘুমটা খুব একটা মানে রেকমেন্ডেড নয়। মানে আমরা সাধারণত যেটা বলা হয় যে সেটা হচ্ছে যে 7 থেকে 8 ঘন্টা টানা ঘুম হলেই ভালো। এবার অনেক সময় ধরুন কোনো কারণে আপনার রাত জাগা হয়েছে, আপনি ট্রেনে ট্রাভেল করছেন, ভালো করে ঘুম হয়নি, তখন আপনি সকালে 1-2 ঘন্টা ঘুমিয়ে নিলেন, দুপুরবেলায় ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু কালচারে, যেমন ধরুন স্পেনে ওটাকে সিয়েস্তা বলা হয়, আমাদের বাঙালির ভাত ঘুম তো আছেই, জাপানেও একটা বিশেষ শব্দ আছে, সেটা আমার মনে পড়ছে না। এই ভাত ঘুমের বা দুপুরের দিকের এক্সট্রা একটু ঘুম, বা যেটাকে ইংরেজিতে পাওয়ার ন্যাপ বলে, এর কালচার কিন্তু আছে, সেটা কিন্তু বারণ নেই। অর্থাৎ আপনার 90% বা 95% ঘুমটা আপনাকে একটানা রাতেই ঘুমোতে হবে। দিনে যদি আপনি ঘুমোন, তাহলে সেটা অত্যন্ত মানে কম সময়ের জন্য হতে হবে। আর পাওয়ার ন্যাপটা? পাওয়ার ন্যাপটাও হচ্ছে এই ব্যাপারটাই,
মানে এই বিভিন্ন কালচারে এখন দেখা যাচ্ছে, ইনফ্যাক্ট এখন তো মানে যেটা বলা হয় যে টেকিদের মানে অফিসে অনেক সময় দুপুরে ঘুমের একটা করে রাখা আছে ব্যবস্থা। গুগল অফিসে তো ঘুমানোর জায়গা আছে আলাদা। হ্যাঁ, এবার এইটা নিয়ে কিন্তু এর একটা বৈজ্ঞানিক ভিত্তি আছে, এবং এটা নিয়ে দেখা গেছে যে ধরুন আপনি, যেটা আমি তখন বললাম এই সায়নকে বোঝাতে গিয়ে, যে আমি যখন মানে আমি দিনের বেলায় উঠে যখন আমি কাজ শুরু করছি, তখন ওই ঘুমের ফেভারের যে নিউরো ট্রান্সমিটার বা হরমোনগুলো ওগুলো আস্তে আস্তে জমতে থাকছে। তো আমার একটা ঘুম ভাব বেলা গড়িয়ে গেলে আসতেই পারে, 1 নম্বর। এবার এটাতে কি হচ্ছে, আমি পুরো ঘুমিয়ে না পড়লেও হয়তো আমার চিন্তা ভাবনা অতটা ফাস্ট ব্রেন কাজ করছে না। তো এই ক্ষেত্রে বলা হয় টিপিক্যালি 15 থেকে 20 মিনিট, একদম যেরকম আমরা 3 ইডিয়টসে বীরু সহস্রবুদ্ধিকে দেখেছি ঠিক ওই রকমই 15 থেকে 20 মিনিট ঘুমিয়ে উঠে পড়তে হবে। এবার এটা কারণটা কি? কারণ হচ্ছে ঘুমের বিভিন্ন স্তর আছে। খুব ডিপ ঘুম যেটা হয় সেই স্টেজটাতে যেতে গেলে আমাকে প্রায় 80-90 মিনিট দিতে হবে, এবং ওই স্টেজে বাই চান্স আমি যদি উঠে পড়ি তাহলে ফ্রেশ লাগার জায়গায় আমাকে আরও শিথিল হয়ে যাবে এবং আরও মনে হবে যে মানে আরেকটু ঘুমিয়ে নিই। আপনারা দেখবেন কেউ দুপুরবেলায় যারা একটু বয়স্করা বিশেষ করে ঘুমোয়, তারা ঘুম থেকে উঠেও দেখবেন এরকম পড়ে রয়েছে। না কি হলো, আমাকে একজন ছিল এরকম, জিজ্ঞেস করলাম কী করছেন, বলে ঘুম থেকে উঠে রেস্ট নিচ্ছি। তো সেই রকম মানে পাওয়ার ন্যাপটা পাওয়ারলেস হয়ে যাবে, মানে কাঁচা ঘুমে তুলে দেওয়া যেটা। হ্যাঁ, তো এই কাঁচা ঘুমের ব্যাপারটা আসতে দেওয়ার আগেই আপনাকে 15 থেকে 20 মিনিট মোটামুটি উঠে পড়তে হবে, দরকার হলে অ্যালার্ম দিয়ে, এবং সেইটার কিন্তু খুব খুব ভালো ফল এবং রিফ্রেশিং এফেক্ট হিসেবে বলা। এটা তো গেল পাওয়ার ন্যাপ। আর একটা কথা খুব প্রচলিত রয়েছে, বিউটি স্লিপ। হ্যাঁ, বিউটি স্লিপ ব্যাপারটা কি? হ্যাঁ, এই বিউটি স্লিপ নিয়ে তো বিভিন্ন রকমের মতামত আছে। কেউ বলে যে এই ধরুন পাওয়ার ন্যাপটার সাথে মানে অনেকের মানে একই মানে সমার্থক হিসেবে ব্যবহার করে। তবে মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে বিউটি স্লিপটাকে আমাদের যে স্লিপটার কথা বলছিলাম, অর্থাৎ 6-7 ঘন্টা 8 ঘন্টা, যেটা সেটাকেই বেশিরভাগ সময় বলা হয়। অর্থাৎ একজন যদি ঠিকমতো পর্যাপ্ত পরিমাণে বিনা স্ট্রেসে ঘুমোতে পারে তাহলে সেটা তার বিউটিকে মানে সমান রাখে, বা অনেক ক্ষেত্রে বলা হয় এনহান্সও করে। কারণ আলটিমেটলি স্লিপের কাজ হচ্ছে বা ঘুমের কাজ হচ্ছে শরীরের বিভিন্ন অংশকে মেরামত করা, কম্পিউটারের রিবুটিংয়ের মতো ব্যাপার হয়ে গেল। এবার এই মেরামতের মধ্যে আপনার ওভারঅল হেলথ, তার সঙ্গে আপনার স্কিনের হেলথ বা আপনার মানে পুরো শরীরের স্কিনের হেলথেরও লিঙ্ক আছে। যেরকম অনেকে বলে যে স্লিপ ডিপ্রাইভড হলে অনেকে বলে ডার্ক সার্কেল হতে পারে। তো এই জন্য বিউটি স্লিপ হচ্ছে প্রপার রিফ্রেশিং স্লিপ, প্রেফারেবলি রাত্রের দিকেই। ইনসমনিয়া নিয়ে একটুখানি বলুন। ইনসমনিয়া খুব জেনেরিক একটা শব্দ, আমরা শুধুই জানি যে ইনসমনিয়া মানে ঘুম না হওয়া। এবার ইনসমনিয়ার কতগুলো পার্ট রয়েছে, ইনসমনিয়াকে আমরা কিভাবে দেখি এবং কি করে বুঝবো যে এটা আদতে ইনসমনিয়া? প্রথমে হচ্ছে ইনসমনিয়াকে সাধারণত কমনলি মানে ডাক্তারি পরিভাষাতেও 3টে ভাবে ভাগ করা হয়। সেটা হচ্ছে যে ঘুম আসতে দেরি হওয়া, এটাকে বলে ইনিশিয়াল ইনসমনিয়া, মানে ঘুমটা আসছে না। একটা হচ্ছে মিডল ইনসমনিয়া, সেটা হচ্ছে মাঝরাতে ঘুম ভেঙে যাওয়া আর ফিরে ঘুম না আসা। আরেকটা হচ্ছে টার্মিনাল ইনসমনিয়া, নর্মালি ভোরবেলায় মানে নর্মালি সকালে যে সময় ঘুম ভাঙার কথা, ধরুন আপনার 7টায় ঘুম ভাঙার কথা, কিন্তু ইদানিং 5টাতে ঘুম ভেঙে যাচ্ছে আর ঘুম আসছে না। তো এটা 3টে ভাগ হলো মোটামুটি। এবার প্রশ্ন হচ্ছে যে ইনসমনিয়া যখন হয়, প্রথম আপনার কাছে রোগী আসবে, এসে বলবে বা আপনার বন্ধুবান্ধব কে এসে বলবে আমার ঘুম হচ্ছে না, এই তো। এইবারে হচ্ছে যে এই যে তার কথাটাকে ডিরেক্টলি ফেস ভ্যালুতে নিয়ে তাকে একেবারে ইনসমনিয়া তকমা দিয়ে দেওয়ার আগে যেটা আমাদের প্রথম করণীয় সেটা হচ্ছে যে আগে খতিয়ে দেখতে হবে যে সে সত্যি যেটাকে মিন করছে আসলে কি সেটাই। এবারে হয়তো আপনি খোঁজ নিয়ে দেখলেন, সে বলছে যে আমার তো ঘুম হচ্ছে না, আপনি তার কথাটা ফেস ভ্যালুতে নিলেন, তারপর আপনি যখন জিজ্ঞেস করলেন তখন দেখা গেল যে সে দুপুরবেলাতে রেগুলার ঠেসে ঘুমোচ্ছে, তখন আবার রাত্রিবেলায় যখন সে টাইমে শুতে যাচ্ছে বা একটু আগে শুতে যাচ্ছে সে বলছে আমার ঘুম হচ্ছে না। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে হয়তো কোনো স্পেসিফিক্যালি রাত্রিবেলাতে শুয়ে শুয়ে সিনেমা দেখছে, রিল দেখছে, কফি খাচ্ছে, এরকম নানা রকম ব্যাপার হচ্ছে এবং সেই কারণে তার ঘুম হচ্ছে না। এমন কোনো ওষুধ হয়তো সে না জেনে রাত্রের দিকে খাচ্ছে যেটা হয়তো তাকে ঘুম তার তাড়িয়ে দেবে। আবার কিছু কিছু ক্ষেত্রে তার হয়তো দেখা যাচ্ছে, যেটা আরও বেশি কমন, সেটা হচ্ছে যে তার হয়তো কোনো অ্যাংজাইটি জনিত বা কোনো কারণে সে চিন্তিত, তার রিসেন্ট কিছু প্রবলেম হয়েছে যেটার জন্য সে যথেষ্ট উদ্বিগ্ন, সে শুধু ঘুম হচ্ছে না এইটুকু বলল। তো আমাদের সবসময় নিয়ম হচ্ছে যে ইনসমনিয়া যখন বলে তখন তার জন্য অন্য কোনো
কারণ আছে কিনা, যেটাকে আমরা আন্ডারলাইং কজ বলি বা সেকেন্ডারি ইনসোমনিয়া বলি, সবগুলোকে মোটামুটি একটুখানি মানে দেখে নিতে হবে যে সেরকম কিছু আছে কিনা। ডিপ্রেশন, মন খারাপ, টেনশন, স্ট্রেস, অড টাইমে শোয়া, এই ব্যাপারগুলো, বা কোনো ওষুধ, এই সবটাকে যখন আমরা দেখবো, এবার সেই রকম যদি কোনো কারণ পাই সেই কারণগুলোকে তো ট্রিট করতেই হবে। রাত্রে যদি উল্টো পাল্টা টাইমে সে কফি খায় তখন বারণ করতে হবে, এগুলো তো রয়েছে। কোনো কারণেই যদি না পাওয়া যায় সেটাকে অনেক সময় আমরা প্রাইমারি ইনসোমনিয়া বলি। তো এই হচ্ছে মোটামুটি ইনসোমনিয়ার কারণ। ট্রিটমেন্ট হিসেবে প্রথমেই একটু মানে গুজে দিল যে চলো বাবা একটা ঘুমের ওষুধ খাও, ঠিক আছে। এই ব্যাপারটাতে কিন্তু মানে এখন সবাই বারণ করে, মানে যারা স্লিপ নিয়ে কাজ করে বা বিশেষজ্ঞ বা ডাক্তারেরা, প্রথম কথা হচ্ছে যে তাকে দেখতে হবে যে আমরা যেটাকে স্লিপ হাইজিন বলি, অর্থাৎ কিছু কিছু নিয়ম মেনে চলতে হবে ঘুমের ব্যাপারে, যে নিয়মগুলো লঙ্ঘন করলে ঘুমের ব্যাঘাত ঘটা সম্ভাবনা প্রচুর রয়েছে। প্রথম কথা যেটা একবার বলে ফেলেছি, দিনের বেলায় দুপুরে খুব বেশি ঘুমানো চলবে না। টাইম ঘুমানোর এবং ওঠার মোটামুটি একটা প্রেডিক্টেবল রাখতে হবে, কারণ ওই যে বললাম ওই হাইপোথ্যালামাসে একটা ক্লক বসে রয়েছে, ও কিন্তু খেয়াল রাখছে। এবার আপনি যদি ওর সঙ্গে বেশি খেলা করেন তাহলে ও আপনার সাথে খেলা করবে, আপনাকে ঘুমোতে দেবে না, অড টাইমে ঝামেলা করবে, এইটা একটা হলো। এছাড়া ধরুন আমাদের এখন খুব কমন অভ্যাস, আমরাও খাই, সবাই কফি খাচ্ছি, খেয়েই চলেছি। এবার ধরুন আপনি শুতে যাওয়ার টাইম হচ্ছে আপনার 9টার সময় বা 10টার সময়, এবার আপনি 8টার সময় আপনি একদম কড়া করে কফি খেয়ে একটা ভালো একটা ভূতের বই ফই দেখে এবার ভাবলেন আমি এবার শোবো। তার 2 মিনিট আগে হয়তো আপনি একটু ফেসবুকও স্ক্রোল করলেন, সেখানে দেখলেন গুলি গোলা চলছে, আপনি মানে একদম পুরো অ্যারাউজ দিনের বেলার মতো, আপনি আপনার বডিকে কোনো সুযোগই দিলেন না, তো ন্যাচারালি আপনার ঘুম হবে না। তো স্লিপ হাইজিনের বেসিকের মধ্যে যেগুলো, তাহলে এটার থেকে আলোচনা হলো, বলা হয় অন্তত ঘুমানোর 4-5 ঘন্টার মধ্যে আমরা কোনোভাবেই ওই স্টিমুলেটিং সাবস্টেন্স অর্থাৎ নিকোটিন বা কফি তো অবশ্যই, বা কড়া চা, এগুলো অ্যাভয়েড করতে হবে। শোয়ার জন্য ঘরটা বা বিছানাটা, বেডরুম প্রাইমারিলি শোয়ার জন্যই ব্যবহার করতে হবে। আপনি একই বিছানায় বসে পড়াশুনোও করছেন, গল্পও করছেন, আড্ডাও করছেন, আবার একটু পরে ওখানেই চাদর টেনে শুয়ে পড়লেন, সেটা নয়, এটা প্রবলেম হয়। কারণ আপনার ঘুমটা মানে বিছানা এবং বেডরুম ওইটার সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকার কথা ঘুমের সাথে, ঠিক আছে। তাছাড়া হচ্ছে যে শোয়ার অন্তত আধ ঘন্টা আগে বা অন্তত 15-20 মিনিট আগে বেটার হচ্ছে ডিম লাইট ইউজ করা, আলো নিভিয়ে দেওয়া। আর এই টিপিক্যাল যে এখনকার দিনের হ্যাবিটগুলো হয়েছে, অর্থাৎ স্ক্রিন, সেটা যে কোনো ফর্মে হোক, বিশেষ করে মোবাইল, এইগুলো কিন্তু ভালো মতো ঘুমের ব্যাঘাত ঘটায়। একটা কথা এই যে আপনি বললেন না যে রিল বা স্ক্রিন দেখলে ঘুমের ব্যাঘাত ঘটায়, অনেক মানুষের এটা বক্তব্য যে আমি একটু রিল না দেখে ঘুম আসে না, রাত্রে একটু যদি আমি একটা ঝাড়পিটের বই না দেখি ঘুম আসে না। হ্যাঁ, তো এই সাইকোলজিটা কিভাবে হচ্ছে? আপনি বলছেন যে স্ক্রিন দেখতে না, স্ক্রিন না দেখলে অনেকের ঘুম আসে না। হ্যাঁ, এটা তাদের ধারণা। এই যে কিছু কিছু অভ্যাস যেগুলো লোকের মুখে প্রচলিত যে এগুলো করলে ভালো ঘুম আসে, হ্যাঁ, একটু রিল দেখলাম, কেউ বলে আমি একটু ড্রিঙ্কস করলাম, এরকম টাইপের এগুলো প্রত্যেকটারই কিন্তু মিথ, এগুলো সবগুলো কিন্তু ভুল ধারণা। না খেলে আমার ঘুম আসে। যেমন আপনি রিল দেখছেন, আপনি সারাদিন হয়তো ক্লান্ত হয়ে গেছেন, এবার আপনার চোখের ওপর একটা টায়ারিং এফেক্ট হচ্ছে, কোনো না কোনো সময় রিল দেখতে দেখতে তো আপনার আলটিমেটলি চোখটা বুঝে আসবেই, কারণ আপনার ঘুমটা ডিউ হয়ে আছে। ধরুন আপনার 10টার সময় ঘুম হওয়ার কথা ছিল, আপনি মোটামুটি 9:45 থেকে রিল দেখা শুরু করেছেন, 11টা বেজে গেছে, 11:15 বেজে গেছে, 11:30, তো একটার সময় তো আপনার বডি সিস্টেমটা টেক ওভার করবেই, সারা রাত তো জেগে থাকবেন না। কিন্তু অ্যাকচুয়ালি রিলে যেটা হয় বা মানে মোবাইলে যেটা হয় সেটা হচ্ছে যে মোবাইল থেকে একটা টাইপ অফ লাইট, আমাদের তো বিভিন্ন রকমের আলো আছে, তো ব্লু লাইট বলে যেটাকে, তো সেই ব্লু লাইট, যে শুধু মোবাইল কেন, যে কোনো স্ক্রিন ডিভাইসে, আপনার ল্যাপটপ, টিভি, টেলিভিশন, মনিটর থেকে আমাদের ব্লু লাইট বেরোয়, এবং এই ব্লু লাইট কিন্তু আপনার অ্যাকচুয়ালি যে সিস্টেমটা ঘুম আসছে, এই মেলাটোনিন আসছে, আস্তে আস্তে ঘুমিয়ে পড়ার যে সিস্টেম, সেটাকে একদম ডিরেক্টলি বাধা দেয়, অর্থাৎ ঘুমের টাইমটাকে পিছিয়ে দেয়। এবং দেখা যাচ্ছে যে যদি আলটিমেটলি ঘুমিয়েও পড়ে, লং টার্ম ব্লু লাইট এক্সপোজারে যেটা হচ্ছে ঘুমের ডেপথ, আমরা যেটাকে বলি কোয়ালিটি, হ্যাঁ, লোকটা ঘুমোলো 6 ঘন্টা কিন্তু ঠিক জুৎসই ঘুমটা হলো না, ঘুমের কোয়ালিটিটাকেও কিন্তু হ্যাম্পার করে। অর্থাৎ ঘুমোনোর ঘন্টা খানেকের মধ্যে আইডিয়াল, যেটা একদম আইডিয়াল, হয়তো সবসময় সম্ভব হয় না,
স্ক্রিন থেকে দূরে থাকতে হবে, ঘরটাকে মোটামুটি ডিমলিট করে দিতে হবে, এবং আপনি আপনি যদি রিলস মোবাইল আপনার প্রফেশনাল কারণে হোক, এন্টারটেনমেন্টের কারণে, যে কারণেই হোক, সেটা আপনি আগে করে নিন, ওই সময়টাকে ইন্টারফেয়ার করবেন না। আর পোশাক কি পরে শোবো, না কি কিছু না পরে শোবো? কিছু না পরে শোয়ার ব্যাপারটা তো এটা দেখুন একটা খুব রেয়ার ব্যাপার হতে পারে, সেটা আমরা বলতে পারবো না, কিন্তু ঘুমের আর 10টা জিনিসের মতোই ঘুমটাও তো একটা রিল্যাক্সেশনের ব্যাপার। এবারে ঘুমের সম্বন্ধে বলা হয় যে ঘুমের জন্য চারপাশ বা বেডরুমের পরিবেশটা যেন আপনার একটু রিল্যাক্সিং হয়। এবারে সেটা কাপড়ের ক্ষেত্রেও প্রযোজ্য, অর্থাৎ আপনি যেরকম ডিম লাইট করে ঘরটাকে রিল্যাক্সিং করেছেন, সিমিলারলি আপনার জামা কাপড়ও এত ঠিক এরকম হওয়া উচিত যেটা আপনাকে কমফোর্টেবল মনে করাবে। অর্থাৎ আপনি এত ফর্মাল ড্রেস, আন্ডার গার্মেন্টস পরে তো আর আপনি রিল্যাক্স ফিল করবেন না, সেটা আপনি সারাদিন কাজ করছেন, তো আপনি হয়তো একটা লাইট ক্লোথস পরলেন, সেটা যার কাছে যেরকম হোক, ঢিলে ঢালা কমফোর্টেবল জামা কাপড় পরে শুলে, যাতে করে আপনার কোনো রকম অস্বস্তি না হয়। তার সঙ্গে বলা হয় যে টেম্পারেচারটা বা ওই অন্যান্য যেগুলো মানে হিউমিডিটি, সেগুলো অবভিয়াসলি আপনার ফেভারেবল যদি হয়, খুব ঠান্ডাও হবে না কিন্তু মোটামুটি ঠান্ডা হলো, আর আশপাশে আওয়াজ টাওয়াজ এগুলো যদি কম থাকে, ডিস্ট্রাকশন কম থাকে। কিন্তু অনেকে গান শুনতে শুনতে ঘুমায়। হ্যাঁ, এই ব্যাপারটাও আবার দু রকমের আছে। ধরুন আপনি হেভি রক মিউজিক শুনতে শুনতে ঘুমোচ্ছেন, তো সেটা তো ডিরেক্টলি আপনার অ্যারাউজাল সিস্টেমকে আছে, কিন্তু ওই যেটা বললাম, ধরুন সে ঘুমের আগেও সে ভাবছে যে সে রক মিউজিক শুনতে শুনতে তার ঘুম পায়, অ্যাকচুয়ালি সেটা হচ্ছে না, সে শুনে যাচ্ছে, তার অ্যাকচুয়াল ঘুমের টাইমটা পিছিয়ে যাচ্ছে। কোনো না কোনো সময় প্রচণ্ড ঘুম যখন জমে যাচ্ছে, সে বাধ্য, মানে আলটিমেটলি তার সিস্টেম টেক ওভার করে সে ঘুমিয়ে পড়ছে, সে ভাবছে যে সে বোধহয় ওই মিউজিকটা শুনে ঘুমোচ্ছে। এটা হচ্ছে একটা দিক গেল। এবারে রিল্যাক্সিং মিউজিক যদি হয়, ধরুন আপনি লালাবাই যেটা বলা হচ্ছে, বা এখন ঘুম একটা পাড়ানি, ক্যাটাগরি হ্যাঁ, আছে মিউজিকের, ডিপ স্লিপ মিউজিক, হ্যাঁ, দেখবেন হ্যাঁ, অনেকেই চালিয়ে শোয়। হ্যাঁ, সেগুলো দেখুন, লোকে বৃষ্টির আওয়াজ চালিয়ে দিয়ে ঘুমায়। হ্যাঁ হ্যাঁ, এগুলোর একটা ব্যাপার আছে, এই যে রিপিটেটিভ, যেটা আপনার ধরুন ঘুম পাড়ানি গানের ক্ষেত্রেও আছে। ধরুন একটা এমন সুদিং মিউজিক যেইটা দুটো কাজ আছে, তার আশপাশের যে ছোটোখাটো আওয়াজ টাওয়াজ, পাশের পাড়ার ঝগড়া, কেউ জোরে গান চালাচ্ছে, পাড়ায় জলসার গান চলছে কিশোরের, তো এই ডিস্ট্র্যাকশনসগুলো আপনার চেঞ্জ হয়ে গেল কিছুটা। আর কিছুটা হচ্ছে এইগুলোর একটা মাইন্ডের উপর একটা সুদিং এফেক্ট, ব্রেনের উপর একটা সুদিং এফেক্ট আছে, এবং সেটা হেল্প করে। তো যদি খুব রিল্যাক্সিং মিউজিক হয়, তাতে খুব বেশি লিরিক্স যদি না থাকে, এবং জিনিসটা যদি মোটামুটি কমফর্টিং হয়, তাহলে সেটা, এবং সেটা অবশ্যই খুব লাউড হলে চলবে না, তাহলে সেটা হেল্প করতেও পারে। ঘুমের মধ্যে কথা বলা, প্রচুর লোক ঘুমের মধ্যে কথা বলে, ইভেন অনেকে বলে যে ঘুমের মধ্যে পিনটাও বলে দিচ্ছে ডেবিট কার্ড। হ্যাঁ, ওটাই বলছি, কথা বলা একটা, আরেকটা হচ্ছে যে বলে দিচ্ছে সত্যি কথা বলা। হ্যাঁ, বইয়ের পাশে শুয়ে গার্লফ্রেন্ডের নাম বলছে। হ্যাঁ, তো এই তো বিভৎস জিনিস, মানে এটা কেন হয়? এই স্লিপ টকিং কেন হয়? কেন? হ্যাঁ, এবার দেখুন, স্লিপ টকিং যেটা এমনিতে হয়, আমাদের তো ঘুমের স্তর রয়েছে, সেটা মানে জাস্ট সিম্পলি বলতে গেলে প্রথমে এনআরইএম বা নন রেম বলে একটা স্টেজ আছে, স্লিপ আছে, তাতে প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, অর্থাৎ এনআরইএম 1, 2 আর 3, ওই মানে যত পরের দিকের নাম্বার সেটা তত ডিপ স্লিপ হচ্ছে, ঠিক আছে? তো এই এনআরইএম স্টেজে, আর তারপরে আরইএম স্লিপ হয়, এবার র্যাপিড আই মুভমেন্ট। তো এনআরইএম স্লিপে যখন বিশেষ করে স্টেজ 3 এর দিকে যখন যায়, তখন অনেক রকমের এইরকম পাওয়া যায়, যেটা প্যারাসোমনিয়া বললাম, অর্থাৎ কেউ ঘুমের মধ্যে হেঁটে যাচ্ছে, এরকমও শোনা গেছে, যেটাকে আমরা কমপ্লেক্স মোটর মুভমেন্ট বলি, অর্থাৎ দরজা খুললো, খুলে বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে গেট খুলে বেরিয়ে গেল, এরকমও ঘটনা জানা গেছে, এবং তার কোনো, যেহেতু ডিপ স্লিপে হচ্ছে, যেহেতু কোনো মেমোরি থাকে না, মনে থাকে না। এবার কথা বলা ঘুমের মধ্যে অল্প, ধরুন ড্রিম হচ্ছে বা কিছু একটা দেখছে বা কোনো একটা কিছুতে সে কথা বলছে, সেটাকে সাধারণ ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয় না। ইনফ্যাক্ট আমরা এটাও বলি, ডাক্তারবাবু তো আপনার তো, আমার ছেলে তো সবই ঠিক আছে, ঘুমের মধ্যে কী সব বলছে বোঝা যাচ্ছে না, তাহলে আপনার তো কাজ নেই, আপনি তাকিয়ে বসে আছেন ও কী বলছে। তো আমরা সেটাকে নর্মালাইজ করার বা আন্ডারমাইন করার, আন্ডারপ্লে করার চেষ্টা করি। কিন্তু ধরুন এইরকম লেভেলে যদি হয় যে খুব চেঁচামেচি করছে বা খুব ডিস্টার্ব করছে, হ্যাঁ, এইটা হলে তখন ভেবে দেখতে হবে যে তার সমস্যা, মানে তখন তার কোনো স্টেজ 3-তে কোনো অসুবিধা হচ্ছে কিনা। সেই ক্ষেত্রে অনেক সময় আমরা বলি বারবার করে যে স্লিপ হাইজিনটা মেনটেন করতে। রেয়ারলি যদি সমস্যাটা খুব বেশি হয়, তখন আমরা অনেক সময়
বিশেষ করে যদি তার সঙ্গে হাত পা ছোড়াছুড়ি বা ওইসব থাকে, তখন আমরা অনেক সময় বলি যে একটু স্লিপ টেস্টিং মানে পলিসোমনোগ্রাফি বা ইত্যাদি করে দেখা যে ওটা অ্যাকচুয়ালি স্লিপের কোন স্টেজে হচ্ছে এবং এটা আরও গুরুতর কিনা। সিম্পল ধরুন ঘুমের মধ্যে টুকটাক মুখ থেকে 2-4টে কথা বেরোনো, এইটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয় না। পলিসোমনোগ্রাফি, এটা যেটা বললি যে ঘুমের যে পরীক্ষা আপনারা করেন, এটা সম্বন্ধে আমাদের একটু বলুন। হ্যাঁ, পলিসোমনোগ্রাফি সাধারণত সেই সব ক্ষেত্রেই করা হয় যখন ধরুন স্লিপ জনিত এমন কিছু সিরিয়াস সমস্যা আমরা সন্দেহ করছি যেটার কোনো নিউরোলজিক্যাল কারণ হতে পারে বা যেটার জন্য ধরুন আপনার বেশ রিস্ক আছে। যেমন ধরুন আমরা বলছিলাম অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, বা ধরুন আপনার পাটা খুব নড়ছে, বা ধরুন এই ঘুমের মধ্যে সে প্রচণ্ড ভায়োলেন্ট হয়ে যাচ্ছে, এরকমও দেখা যায়। যেটা আমরা অনেক সময় হেসে সিনেমায় বলি না যে ঘুমের মধ্যে গোল দিচ্ছে জোরে, খুব জোরে লাথি মারলো। এইটা কিন্তু অলীক কল্পনা নয়, এরকম হয়। ঠিক আছে, তো এই ধরনের কিছু কিছু ক্ষেত্রে ডিটেল পরীক্ষা করার জন্য, অর্থাৎ স্লিপের কোন স্টেজে সেটা হচ্ছে এবং বিহেভিয়ারটাকে ভালো করে দেখা যে কি হচ্ছে। এই যে হঠাৎ ঘুমিয়ে পড়া, নার্কোলেপসি বলে একটা রোগ আছে, সেইগুলোর ক্ষেত্রেও আমরা বার করার চেষ্টা করি যে কি ব্যাপার। এবার পলিসোমনোগ্রাফি যেটা, সেটা হচ্ছে অনেক টাইপের হয়। মেনলি আমরা যেটাকে টিপিক্যালি হসপিটালে করি, আমাদের হসপিটালেও হয়, এই হসপিটালে যেগুলো করা হয় সেটাকে বলা হয়, সেটা হচ্ছে সবচেয়ে আইডিয়াল লেভেল 1 পলিসোমনোগ্রাফি। অর্থাৎ হসপিটালে করবে, একটা সাউন্ড প্রুফ রুমে যাবে, সেখানে তার মানে মোটামুটি তাকে শুয়ে দেওয়া হবে এবং সেখানে তার নানা রকম লিড লাগানো হয়। একটু জবরঝং প্রসেস, কিন্তু কিছু করার নেই। একটা হচ্ছে যে ইজি বলে যে পরীক্ষা হয় নিউরোলজির, সেই অর্থাৎ ব্রেনের নানা জায়গাতে মানে মাথাতে লিড লাগানো হয়, যাতে এই লিড থেকে বোঝা যায় যে সে স্লিপের কোন কোন স্টেজে আছে, ইজি চেঞ্জ থেকে বোঝা যায়। তার সঙ্গে হচ্ছে কি না, তার নিঃশ্বাসের কোন কোন সমস্যা হচ্ছে কিনা সেটার জন্য আলাদা সেন্সার থাকে, তার পেটে আলাদা সেন্সার থাকে, তার পেটের মুভমেন্টগুলো দেখবার জন্য থাকে। এছাড়া তার মাসেলটা গোলমাল করছে কিনা তার জন্য আবার পায়ের মাসেলেও আপনার লিড লাগানো থাকে। অর্থাৎ আমরা তার সাথে দেখতে পাচ্ছি যে তার ব্রেনে ইইজিটা দেখতে পাচ্ছি, তার হার্টের লাগানো থাকে তার ইসিজি অর্থাৎ হার্টের কি অবস্থা সেটা দেখতে পাচ্ছি, হাতে পালস অক্সিমিটার লাগানো আছে, আমরা তার দেখে নিই যে তার অক্সিজেন স্যাচুরেশন কমছে বাড়ছে কিনা ঘুমের মধ্যে, এবং তার সঙ্গে তার রেসপিরেশনটা অর্থাৎ ঠিক মতো নিতে পারছে কিনা নিঃশ্বাসটা, বা নিঃশ্বাস প্রশ্বাস কখনো কমে যাচ্ছে কিনা, এবং এই রিলেটেড বা মাসেল মুভমেন্ট কিছু বাড়ছে কমছে কিনা। এই এতগুলো জিনিস দেখলে আইডিয়ালি লেভেল 1 পলিসোমনোগ্রাফি করা হয়। এবার ধরুন এই সেট আপে গিয়ে সবার পক্ষে সম্ভব হয় না, এগুলো খরচা সাপেক্ষ। ধরুন আমরা তো সরকারি জায়গায় তো বিনা পয়সায় হলো, কিন্তু বাইরে গেলে আপনি 10 থেকে 20-25 অনেক রকম খরচার ব্যাপার আছে, ঠিক আছে। এবং কোনো জায়গাতে আবার এটাও বলা হয় যে প্রথম রাত্রে আমি তো নিজের ঘরে ঘুমোইনি, সেজন্য আমি ন্যাচারাল স্লিপই দেখতে পেলাম না, তাহলে আবার আরেক দিন আসুন। অর্থাৎ ফার্স্ট নাইট এফেক্ট চলে গেল, সেকেন্ড ডে আবার সেখানে শুলো, হয়তো তার একটু স্বাভাবিক ঘুম হলো। বেশি পয়সা লাগছে বলে ভাই আজকে ঘুমাবোই ডাক্তারবাবু, এবার স্ট্রেসের জন্য ঘুম নাও হতে পারে। এবারে যেটা হচ্ছে যে লেভেল 3 আর 4 যেগুলো আছে, 2 আরেকটা আছে মোটামুটি সিমিলার। আচ্ছা, আপনার ঘুমের ভিডিও রেকর্ডিং হচ্ছে, আপনি যে ঘুমানোর সময় নড়ছেন কিনা, চড়ছেন কিনা, কোনো রকম মুভমেন্ট কি করছেন, সব কিছু ভিডিও রেকর্ডিংও হচ্ছে আর অডিও রেকর্ডিংও হচ্ছে। আপনি পেশেন্টকে বলতে পারেন আর কি, একটা ছোটো মাইক থাকে, এপাশ ফিরে শুন, পা বেশি নাড়াবেন না, যতক্ষণ সে জেগে আছে আর কি, তারপর তো ঘুমিয়ে পড়লো তো মিটে লুঙ্গি পরে আসবেন না। হ্যাঁ, এবার সে তো আগেই বলে দিতে হবে। এবার লেভেল 3 আর 4 পলিসোমনোগ্রাফিগুলো হচ্ছে বেসিক্যালি আপনি মোটামুটি জানেন যে নিঃশ্বাসের কষ্ট হচ্ছে, কমপ্লেনটাই তাই ঘুমিয়ে পড়ছে, বিরাট জোরে নাক ডাকে, এরকম প্রবলেম খুব স্পেসিফিক। তখন আপনি অত ঝঞ্ঝাট করলেন না, তার বাড়িতেই চলে গেল, বাড়িতে গিয়ে এটাকে লেভেল 3-তে তার ওই রেসপিরেশনটা দেখে নিল এবং তার সঙ্গে তার ওই চেঞ্জগুলো দেখে নিল, রেসপিরেশনে কি তার ঘুমের মধ্যে কতটা ফল করছে ইত্যাদি ইত্যাদি, যাতে করে পরবর্তীকালে ডিসাইড করা যেতে পারে যে তাকে কোনো ওই সিপ্যাপ বা ওই টাইপের কোনো মেশিন দিয়ে সেই কন্ডিশনটাকে দেওয়া যাবে কিনা। ঘুম রোগ বা অনিয়ন্ত্রিত ঘুমিয়ে পড়া, নার্কোলেপসি যেটাকে আমরা বলে থাকি, এটার কারণ কি এবং এটা কিভাবে ট্রিট করেন আপনারা? নার্কোলেপসিটাও আপনার ধরুন স্পেসিফিক্যালি ব্রেনের কিছু স্পেসিফিক এরিয়াতে সমস্যা থাকে, যেইটার কারণে আমরা যেটা দেখতে পাই যে সে রেম স্লিপ, যেটার কথা বলছিলাম নন রেমের মতো, রেম বলে যে ঘুমটা আছে, সেই রেম স্লিপটা নর্মাল টাইমের থেকে, ধরুন নর্মালি আমরা যখন একটা স্লিপ সাইকেল বলি, অর্থাৎ NREM 1, 2, 3 তারপরে রেম স্লিপ আসে, এটা প্রায় 90 মিনিট পরে, মানে প্রথম আপনি যখন ঘুমোতে গেলেন প্রায় 90 মিনিট পরে একটা রেম চলে আসে।
নার্কোলেপসিতে দেখা যাচ্ছে যে রেম স্লিপটা খুব তাড়াতাড়ি চলে আসছে, এইটা একটা জিনিস হয়। আর যেটা হয় যে যেখানে সেখানে যখন তখন ঘুমিয়ে পড়তে পারে, এমন কিছু কাজে ঘুমিয়ে পড়তে পারে যেটার সঙ্গে কথাও না, সে ড্রাইভ করতে গিয়ে ঘুমোতে পারে। এরকমও শোনা যায় অ্যানেকডোটালি যে ডিউরিং সেক্স অলসো দে ক্যান ফল অ্যাসলিপ। তো মানে কোনোভাবেই সেইটা নর্মালি তার পক্ষে ঘুমিয়ে পড়া সম্ভব নয়, ঠিক আছে। এইটা একটা দিক হলো। এর সঙ্গে তার একটা হয় হচ্ছে যে আপনার ক্যাটাপ্লেক্সি বলে তার সঙ্গে আরেকটা সিমটম থাকে, এবং কিছু কিছু ক্ষেত্রে ওই স্লিপ প্যারালিসিস মতোও হয়ে যায়। তো এই এতগুলো সিমটমস মিলিয়ে সমষ্টিগতভাবে, এবং মেন কমপ্লেনটা থাকে হচ্ছে যে বেশি ঘুম হচ্ছে, এই হচ্ছে আপনার মোটামুটি নার্কোলেপসি। আর রেমের সময়টা যখন পলিসোনোগ্রাফি করা হয় তখন দেখা যায় যে তার রেম স্লিপটা খুব, প্রথমে আপনি ওভারনাইট পলিসোনোগ্রাফি করলেন, তারপরে একটা টেস্ট করা হয় পরের দিন সকালে, সেটাকে মাল্টিপল স্লিপ ল্যাটেন্সি টেস্ট বলে। তো সেই টেস্টে বোঝা যায় যে ওর দিনের বেলায় এই রেম স্লিপটা বারবার করে আসছে কিনা। চিকিৎসা অনেক রকমের আছে, কিছু ওষুধ দেওয়া হয় কিছু কিছু ক্ষেত্রে, সেই ওষুধের মাধ্যমে আপনার অনেকটা হেল্প হয় আর কি। আর কিছু কিছু ক্ষেত্রে বলে লাইফস্টাইল মডিফিকেশন ইত্যাদি। তো ডাক্তারবাবু জানতে চাইছি, স্লিপ প্যারালাইসিস বা বোবায় ধরা বলে লোকে, হ্যাঁ বোবায় ধরেছে, তো এই জিনিসটা কি, এর সায়েন্স কি বলে এটাকে? এইটা দেখুন, স্লিপ প্যারালিসিসটাকে বলা হয় হচ্ছে টিপিক্যালি অনেক সময় জাস্ট ঘুমটা ভাঙলো, ওই সময়টাতে মানে আপনি একদম নড়তে চড়তে পারছেন না, হাত পা নড়ছে না, কথা বলতে চাইছেন কথা বলতে পারছেন না, সবকিছু যেন মনে হচ্ছে যেন একদম ফ্রোজেন হয়ে গেছে এবং এটা চেপে ধরেছে। হ্যাঁ, এবং কিছুক্ষণের জন্য এটা থাকে, ঠিক আছে। এইবারে প্রশ্ন হচ্ছে যে এই জিনিসটা সিরিয়াস কিনা, ব্যাপারটা একদমই নয়। ব্রেনের বিভিন্ন বিভিন্ন জায়গা ঘুম এবং ঘুম থেকে উঠে পড়া এই ব্যাপারগুলোকে কন্ট্রোল করে, সেই জন্য এই জিনিসটাও তাই। অর্থাৎ ব্রেনের একটা পার্ট এই ঘুম থেকে ঘুমের ওঠা, এই যে ট্রানজিশন ফেজটাকে কন্ট্রোল করছে, সেই সময়ে ক্ষণিকের জন্য এই ফেজটা আসতে পারে, একদমই নর্মাল, ভয় পাওয়ার কিছু নেই। এবং এই পরিস্থিতিতে একটা লোককে যদি নাড়ানো ঘাটানোও হয় তাতে কোনোভাবে তার কোনো ক্ষতি হবে না। এরকম নয় যে তাকে নাড়িয়ে দিলাম সঙ্গে সঙ্গে সে পার্মানেন্ট প্যারালাইসিস হয়ে গেল, ব্যাপারটা একদমই এরকম নয়। আচ্ছা, এবার আসি স্বপ্নে। হ্যাঁ, স্বপ্ন একটা অন্য জগৎ। হ্যাঁ, এবং ড্রিম অ্যানালিসিস, হ্যাঁ। আপনি একটুখানি ড্রিম অ্যানালিসিসটা নিয়ে বলুন যে কিভাবে, এবং স্বপ্নের প্যাটার্ন কিভাবে আপনারা স্টাডি করেন। হ্যাঁ, দেখুন, বেসিক্যালি ড্রিম অ্যানালিসিসের যে ব্যাপারটা, যেটার সঙ্গে অ্যাকচুয়ালি সাইকিয়াট্রি ওতপ্রোতভাবে তো সিগমন্ড ফ্রয়েডের সঙ্গে জড়িত। ওনার তো বিখ্যাত বিখ্যাত লেখাই রয়েছে, ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস ইত্যাদি ইত্যাদি। এখন অনেক সময় অতিবাহিত হয়েছে তারপরে, এবং এখন এমনও বহু লোক আছে যারা পুরো ব্যাপারটাকেই বলা হয় যে বেসলেস বা বুজরুকি, এটা একদল বলে, ঠিক আছে। এবার ওনার যে স্কুল অফ মানে শিক্ষাটা ছিল, যেটা থেকে তৈরি হয়েছে, সেটাকে সাইকো অ্যানালিসিস বলা হয়। আপনারা জানেন হিপনোথেরাপি, ড্রিম অ্যানালিসিস, এগুলো সবই সেখানে তার প্রচুর তার ব্যাখ্যা করা রয়েছে। সোজা ভাষায় বলতে গেলে অত এলাবোরেট অ্যানালিসিসের আজকের দিনের গুরুত্বটা অনেকটা কমে গেছে, কিন্তু একেবারেও চলে যায়নি। তার দু তিনটে কারণ আছে। একটা কারণ হচ্ছে যে বহু ক্ষেত্রে ড্রিম বা স্বপ্ন যখন মানুষ মনে করে, রিকল করে, তখন দেখা যায় যে সে সারা দিনে যা ঘটেছে, ধরুন আপনি বসের কাছে প্রচণ্ড বকা খেয়েছেন, ওটা ঘুমের মধ্যে আসবেন যে আপনাকে বকেছে, আপনি পালাতে পারছেন না, তাহলে জিনিসটা সম্পূর্ণ ভিত্তিহীন নয়। এটাকে ডে রেসিডিউ বলা হয়, মানে সারা দিনে কিছু মানে যেটা দেখেছেন বা যেটা আপনার সাথে ঘটেছে সেইটা কোনো না কোনোভাবে এইটার সঙ্গে লিঙ্ক হলো, এইটা একটা হলো। দ্বিতীয় যেটা হয় সেটা হচ্ছে যে ধরুন আপনার অ্যাম্বিশন, অপূর্ণ ইচ্ছা যেগুলো আছে, সেই অপূর্ণ ইচ্ছাগুলো অনেক সময় ড্রিমের মাধ্যমে, এটা হচ্ছে ড্রিম অ্যানালিসিসের যে পার্টটা, ড্রিমের মাধ্যমে আপনার আসছে। আপনি দেখলেন যে আমি একদিন আপনার ইচ্ছা ডাক্তার হবো, আপনি দেখছেন আপনি ডাক্তার হয়েছেন, আপনাকে লোকজন ফুলমালা দিচ্ছে ইত্যাদি ইত্যাদি, এরকম আর কি। তো এটা হচ্ছে একটা অপূর্ণ ইচ্ছা, আর একটা সারাদিনে যেগুলো ঘটেছে। আরেকটা হচ্ছে ট্রমেটিক মেমোরিজ, একটা বড় সড়ো কোনো দুর্ঘটনা আপনার সামনে ঘটেছে, পিটিএসডি যেটা নিয়ে আগেও বলেছি, তো সেখানে কিন্তু সেটা ড্রিমের মধ্যে দিয়ে বারবার করে ফেরত আসে। আর আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে যারা অ্যাংশাস হয় বা একটু ভীতু, একটু সবসময় এরা টেনশনের মধ্যে রয়েছে, তাদের কিন্তু অনেক সময় দেখা যায় যে স্বপ্নের নিয়ে প্রচুর কমপ্লেন থাকে, ডাক্তারবাবু শান্তিতে ঘুমোতে পারছি না, প্রচুর স্বপ্ন দেখছি ইত্যাদি ইত্যাদি। অনেকে বলে পড়ে যাচ্ছি,
গভীর খাদে পড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই অ্যাংজাইটির থেকে, এবং এগুলো তো সিনেমায় প্রচুর ব্যবহারই হচ্ছে, আপনি নায়কেই দেখতে পাচ্ছেন সে টাকার খাদে পড়ে যাচ্ছে। কিন্তু কিছুটা যে একেবারে রিয়েল লাইফ বা সেই ব্যক্তিত্ব থেকে সম্পূর্ণ আলাদা, এটা কিন্তু একেবারেই নয়। এবং ব্রেনের কিছু কিছু জায়গা আছে যারা সেই স্বপ্নটাকে আর একটু কালারফুল করে, তারা একটু স্বপ্নের মধ্যে একটু হ্যালুসিনেশন যোগ করে দিল, একটু মাথা চোখ, যে লোকটাকে আপনি দেখছেন সে হয়তো ভাব ভাব করছে বসের মতো, কিন্তু দেখা গেল তার হয়তো মাথায় দুটো শিং, মানে এরকম কিছু হ্যালুসিনেশনের কম্পোনেন্ট ড্রিমের মধ্যে অনেক সময় থাকে। আর ড্রিমগুলো যদি আপনি একদম কোন স্টেজে বলেন, তাহলে মোস্টলি বেশিরভাগ ক্ষেত্রেই বলা হয় রেম স্লিপ বলে যে ঘুম ইয়েটা রয়েছে সেই স্টেজেই হয়। ইনফ্যাক্ট ব্রেনের একটা জায়গা আছে যে হচ্ছে রেম স্লিপের সময় মাসেলগুলোকে একদম লুজ করে দেয়। অর্থাৎ আপনি স্বপ্ন দেখছেন, আপনার ব্রেনটা অ্যাক্টিভ আছে, আপনার চোখ মুখ নড়ছে, ওই সময় যদি পলিসোমনোগ্রাফিতে দেখা যায় আপনার মানে আই মুভ করছে খুব জোরে, আপনার ব্রেন প্রচণ্ড অ্যাক্টিভ, আপনি স্বপ্ন দেখছেন, কিন্তু আপনার হাত পা কমপ্লিটলি মানে অ্যাটোনিয়া বলে, অর্থাৎ হাত পা কিন্তু প্যারালিসিস করে রাখা আছে। কেন? কারণ যদি না রাখা থাকে আপনি তো তুলকালাম বাঁধিয়ে দেবেন, মার ধর কিল লাত যা খুশি আপনি করে দিতে পারেন। তো এই হচ্ছে সিস্টেম। ওই রেম স্লিপে সাধারণ ক্ষেত্রে দেখা যায় হচ্ছে যে ড্রিমসগুলো হয়। এবং আরেকটা জিনিস হচ্ছে, ঘুমের প্রথম দিকটা, ধরুন আপনি যদি 8 ঘন্টা ঘুমোচ্ছেন, সেটাকে যদি 3 ভাগে ভাগ করেন, প্রথম দিকটা নন রেম স্লিপের প্রাধান্য বেশি থাকে, এবং যত ভোর হয়ে আসছে, আপনার ঘুম ভাঙার সময় আসছে, তত রেম স্লিপটা বেড়ে যাচ্ছে। এই রেমটা যেই বেড়ে যাচ্ছে, সেই সময়ের ঘুমের সময় আপনি স্বপ্ন দেখছেন, ওই সময়টা যদি ভোরের দিকে বা সকালের দিকেও ঘুম ভাঙে, অনেক সময় স্বপ্নটা মনে থাকে। ইনফ্যাক্ট এটার থেকে অনেকে বলেও ফেলে আর কি যে ভোরের স্বপ্ন তো সত্যি হয়, তার কারণ হচ্ছে ভোরের স্বপ্ন তার মনে থাকে, আর কোনো ব্যাপার নেই, এটা জাস্ট এটা চান্স অ্যাসোসিয়েশন। অনেক মানুষের ঘুম আসে না, ঘুমের ওষুধ খেতেই হয় তাকে, এবং দেখা যাচ্ছে বহু বছর ধরে সে ঘুমের ওষুধ খেয়ে আসছে। তো এই ঘুমের ওষুধ এতদিন ধরে খাওয়ার ফলে কি সাইড এফেক্ট আছে এই ঘুমের ওষুধের? হ্যাঁ, টিপিক্যাল ঘুমের ওষুধ যেগুলোকে আমরা বেনজোডাইজাপিন বলি, আপনারা শুনে থাকবেন ক্লোনাজিপাম, লোরাজিপাম, এই টাইপের মানে টিপিক্যাল যেগুলো ঘুমের ওষুধ, এখন আরও কিছু কিছু নতুন বেরিয়েছে। তো সেই ঘুমের ওষুধগুলোর ক্ষেত্রে কিন্তু যেটা আমরা বলি সেটা হচ্ছে যে এর প্রতি নির্ভরশীলতা বা ডিপেন্ডেন্স, এইটা কিন্তু হওয়ার সম্ভাবনা সমূহ থাকে। বিশেষ করে 1 মাস পেরিয়ে গেলেই সেই সম্ভাবনাটা বাড়তে থাকে। সেই জন্য আমরা ক্ষেত্র বিশেষে যখন এই ধরনের ওষুধ দিই, অনেক ক্ষেত্রেই আমরা চেষ্টা করি যে জিনিসটাকে শুরু করে মোটামুটি 1-1.5 মাসের মধ্যে কমিয়ে কমিয়ে ওষুধটাকে বন্ধ করে দেওয়া, যাতে প্রথম দিকে একটু অ্যাংজাইটি কমে গেল, ঘুমটা ভালো এলো, অন্যান্য যা চিকিৎসা চললো, ঘুমের ওষুধটা কমে গেল। এবার অনেক দিন ধরে হলে যেটা হয়, প্রথম হচ্ছে যে আপনি ছাড়াটা মুশকিল হয়ে যায়। আপনি যেই একটু কমাবেন সে বলবে আমার ঘুমের অসুবিধা হচ্ছে, শরীর ভালো লাগছে না, কনসেন্ট্রেট করতে পারছি না। দ্বিতীয় যেটা হয়, দীর্ঘদিন ব্যবহারের ফলে যেটা, এবং ইনফ্যাক্ট আপনি আটকানোর চেষ্টা করলে সে অন্য জায়গায় গিয়ে নেবে, এত স্ট্রং হয়ে যায়, সেইটা যেটা হয় মেমোরি এফেক্টেড হয় খুব বেশি। মানে আপনার স্মৃতিশক্তি ভীষণভাবে মানে এটা এফেক্টেড হয়, বিশেষ করে আপনি যদি বছরের পর বছর ধরে খেতে থাকেন। এছাড়া অনেক সময় দেখা যায় যে আপনার চলাফেরাতে, ড্রাইভিং, এই সবগুলোতেও ধরুন আপনি একটু বেশি যদি ওষুধ খেয়ে ফেলেন, অন্যদিন হয়তো আপনি 1 mg খাচ্ছেন, একদিন বলে দূর ভালো ঘুম হচ্ছে না, আজকে 1.5 mg খাই। আপনি রেগুলার খেতে থাকলে আপনার ডিপেন্ডেন্স হয়ে গেলে আপনার পরিমাণটাও বেশি, মানে সেম ঘুম আনার জন্য 6 মাস বাদে আপনি যা আগে খেতেন তার থেকে বেশি ওষুধ লাগবে। এরকম করতে করতে আপনার মেমোরির যা ক্ষতি হচ্ছে, তার সাথে ধরুন আপনি একদিন একটু বেশি হয়ে গেল, আপনার ড্রাইভিংয়ে অসুবিধা হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, মানে দিনের বেলায় আপনার অ্যালার্টনেসটাও কিন্তু কম্প্রোমাইজ হতে পারে। রাতের ঘুমটা হলো কিন্তু দিনের বেলায় আপনার অসুবিধা হলো। ধরে নিন আমি ঘুমের ওষুধ খেয়ে ঘুমানো শুরু করলাম, ঠিক। অনেকের এই ধারণাটা রয়েছে আমি আর কোনোদিন এই ঘুমের ওষুধ ছাড়া ঘুমোতে পারবো না, এটা কতটা সত্যি? হ্যাঁ, এটা না আমি বলবো আংশিক সত্যি। কারণ কেউ যদি দীর্ঘদিন ধরে ঘুমের ওষুধ খেয়ে যায়, তখন সেই ওষুধটাকে ছাড়ানো কিন্তু বেশ ঝামেলার। কারণ হচ্ছে যে যখনই তাকে কমানো হয়, তার দুটো পার্ট থাকে, একটা হচ্ছে সত্যি সত্যি ফিজিওলজিক্যাল ডিপেন্ডেন্স, অর্থাৎ তার বডি সেটার উপর নির্ভরশীল, আরেকটা হচ্ছে সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্স। সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্স মানে না আজকে নিলাম না, না ডাক্তারবাবু ঘুম কী হবে, যেই আপনার টেনশন হয়ে গেল তেমনি আপনার টেনশনের সিস্টেমটাই তো আপনার ঘুমটাকে আটকে দিচ্ছে। তো দুয়ে মিলিয়ে বেশ ঝামেলার। এবং আমাদের ক্ষেত্রে আমরা যেটা বলি সেইটা হচ্ছে যে যেটা
শর্ট টাইম বডিতে থাকে, শর্ট অ্যাক্টিং ঘুমের ওষুধ, সেগুলোতে ঝামেলা অনেক বেশি। কমনলি আপনারা শুনে থাকবেন এটা জোলাম খেলাম, এটা অ্যালজোলাম খেয়ে নিলাম। এই অ্যালজোলাম জাতীয় ওষুধগুলো খুব কম সময়ের জন্য বডিতে থাকে এবং এটাতে একটু মানে কিছুক্ষণ না থাকলেই বডিতে সাইড এফেক্ট বা উইথড্রয়াল শুরু হয়। সেই ক্ষেত্রে আমরা যেটা করি, ওর থেকে একটা লম্বা টাইম বডিতে থাকবে এরকম ঘুমের ওষুধে চেঞ্জ করে দিই ডোজের ওপর হিসেব করে। তারপরে সেই ওষুধটাকে আমরা ধীরে 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 কমাতে থাকি। সবসময় যে সাকসেস পাই তা নয়, পেশেন্টকে খুবই কোঅপারেটিভ এবং মোটিভেটেড হতে। কখন ঘুমের ওষুধ খাওয়া উচিত বা কখন একজন পেশেন্টকে ঘুমের ওষুধ প্রেসক্রাইব করা উচিত? এইবার আমি বলি, প্রথম কথা হচ্ছে যে আমি দেখলাম সব রকম কারণ বিশ্লেষণ বিবেচনা করে দেখলাম যে তার ঘুম না হওয়ার অন্য কোনো রকম কারণ আমরা পাচ্ছি না, যেটাকে আমরা প্রাইমারি ইনসোমনিয়া বলি। তারপরে তাকে হচ্ছে আমরা কিভাবে ঘুম মেনটেন করতে হবে, তার বিহেভিয়ার থেরাপি যেটাকে আমরা বলি, যে অর্থাৎ টাইমে শোয়া, তোমার ঘুম না এলে তুমি বিছানায় শুইও না, তোমার যদি ঘুম আসার পরে তোমার মনে হয় যে কিছুক্ষণ তুমি এপাশ ওপাশ করছো, 15 মিনিট পরে আবার উঠে নিজের দরকার হলে বসো, আবার যখন ঘুম পাবে তখনই ঘুমিও। এরকম কিছু কিছু বিহেভিয়ারাল টেকনিক আছে যেগুলো কাউন্সেলিং বলতে পারেন। সব কিছু যখন আমরা পারছি না বা খুব তার অসুবিধা হচ্ছে কাজকর্ম করতে, তখন আমরা ঘুমের ওষুধ শুরু করতেই পারি স্রেফ ঘুমের জন্য, এইটা 1 নম্বর। সেই ক্ষেত্রে আমরা প্রথম থেকেই বলে দেবো যে এই ওষুধটা কিন্তু 3 থেকে 4 সপ্তাহের মধ্যে আস্তে আস্তে কমিয়ে নেওয়া হবে। আপনি আস্তে আস্তে কিছু দিনের মধ্যেই যখন ঘুমটা নর্মালাইজ হয়ে যাবে তখন আপনি অন্যান্য লাইফস্টাইল চেঞ্জেসগুলো করে ফেলবেন। এটা জাস্ট জরুরি বা এমার্জেন্সি হিসেবে নিন এবং 2-3 সপ্তাহ পরেই যখন দেখা যাবে তার ঘুমটা নর্মালাইজ হয়েছে তখন প্রথমে ডোজটা কমাতে হবে এবং আস্তে আস্তে চেষ্টা করতে হবে যথাসম্ভব 1 থেকে 1.5 মাসের মধ্যে বন্ধ করে দেওয়া। এটা হচ্ছে শুধু ইনসোমনিয়ায়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেগুলো পাই সেগুলো হচ্ছে যে তাদের একটা মানসিক সমস্যা আছে। বেশিরভাগ সময় ইনসোমনিয়া নিয়ে যারা প্রেজেন্ট করে তার অনেকেরই কোনো না কোনো টেনশন, স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি ডিসঅর্ডার, আবার কারোর ক্ষেত্রে বাইপোলার ডিসঅর্ডারের প্রথম দিকটাতে, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, বেশিরভাগ সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের একটা ঘুমের ওলটপালট হওয়ার একটা ব্যাপার থাকে। সেই ক্ষেত্রে অনেক সময়ই তার যে অ্যাংজাইটির পার্টটা এত বেশি থাকে বা ঘুমের সমস্যার জন্য তার এত কষ্ট হয়, ধরুন সুইসাইডাল হয়ে গেল, ঘুম হচ্ছে না, তো এই ক্ষেত্রে আমরা কিন্তু ঘুমের ওষুধ দিতে বাধ্য হই মেন রোগটা বা অ্যাংজাইটিটাকে কন্ট্রোল করার জন্য। ঘুমটা হচ্ছে তার এক্সট্রা বেনিফিট আমরা পাই। সেই ক্ষেত্রেও কিন্তু প্রাইমারি ঘুমের যে ওষুধগুলো যেগুলো নিয়ে আলোচনা করছিলাম সেগুলোকে কিন্তু চেষ্টা করতে হবে যে যেভাবে হোক, হয়তো 1 মাসে হলো না, 1.5-2 মাসের মধ্যে কিন্তু চেষ্টা করতে হবে সেটাকে আস্তে আস্তে বিদেয় করার, নইলে পরে সেটা একটা বেশ ঝামেলার কারণ হয়ে দাঁড়ায়। স্যার, আর একটা খুব সিরিয়াস রোগ রয়েছে যেটা নিয়ে আমরা খুব মজা করে থাকি, আদতে অতটা মজার জিনিস নয়, সেটা হচ্ছে স্বপ্নদোষ। তো এটা যদি একটুখানি সায়েন্টিফিক্যালি এক্সপ্লেইন। অর্থাৎ স্বপ্নের মধ্যে ঘুমের মধ্যে ইজাকুলেশন হয়ে গেল, এটাকেই তো স্বপ্নদোষ বলা হয়। তো এখন দেখুন, বেসিক্যালি এই ব্যাপারটা তো এটা নিয়ে অনেকটাই লোকজনের মধ্যে আইডিয়া নেই, সেই জন্য এটাকে নিয়ে খুবই রকম তারা চিন্তায় পড়ে, ভাবলো যে তার বড় সড়ো কোনো সমস্যা হলো। তো বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে যে আমার মনে হয় এটাকে একটু প্রপার সেক্স এডুকেশন হলেই হলো। অর্থাৎ আপনার শরীরে যে স্পার্মটা তৈরি হচ্ছে সেইটা আলটিমেটলি সেটাকে তো বেরোতে হবে। এবার আপনি সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকলেন, সেটা ইজাকুলেশন হলো, সেটা একটা রাস্তা হলো। আর হতে পারে যে ধরুন আপনার ম্যাস্টারবেশন আরেকটা উপায়, অর্থাৎ হস্তমৈথুন। এবার দুটোর কোনোটাই যদি না হয় তখন আলটিমেটলি কিছুদিন বাদে এইটা একটা ইজাকুলেশনের মাধ্যমে সেই স্পার্মটা রিলিজ হয়ে যায়। সেজন্য এইটার কোনোভাবেই এটা রোগ নয়, কোনোভাবেই এটার জন্য কোনো দুর্বলতা হতে পারে না। ম্যাক্সিমাম যেটা হতে পারে ওই মোমেন্টে হয়তো ঘুম থেকে উঠে একটুখানি অস্বস্তি বা এম্বারাসমেন্ট হতে পারে, এর বেশি কিছু নয়। সেই জন্য এই জিনিসটা যদি যে বলছে বা যার এটাকে নিয়ে চিন্তা, সে যদি এটাকে ব্যাপারটাকে বোঝে যে স্বপ্নদোষ ব্যাপারটা কেন হচ্ছে বা ঘুমের মধ্যে ইজাকুলেশনটা কেন হচ্ছে, তাহলে সেই সমস্যাটা আস্তে আস্তে সমাধান হয়। যখন এই কথাটাই এলো তখন আরেকটা জিনিস জিজ্ঞেস করি, তো বিশেষ করে পুরুষ মানুষের ক্ষেত্রে, যে অনেকে বলেন যে ঘুমের সময় বা ভোরের দিকে আমার ইরেকশন হয়ে থাকে। হ্যাঁ, তো এইটা কেন হয়? হ্যাঁ, এইটাকে একটা পোশাকি নাম আছে, এনপিটি বলা হয় বা নকটার্নাল পেনাইল টিউমেসেন্স। তার মানে হচ্ছে যে রাত্রিবেলায় পেনিস শক্ত হয়ে যাওয়া, নকটার্নাল মানে রাত্রি। তো বেসিক্যালি এটার অনেকগুলো ইম্পর্টেন্স আছে। একটা আচ্ছা, সোজা কথায় বলতে গেলে এইটা হচ্ছে মানে আমার ইরেকশন হওয়ার
যা বডিতে আমার ফিজিওলজি, আমার বডিতে ইরেকশন হওয়ার যা সিস্টেম আছে সেইটা কিন্তু ইনট্যাক্ট আছে। অনেকেরই থাকে যে না ডাক্তারবাবু আমার তো ঠিক করে সেক্স করতে পারি না, ওয়াইফের দিক থেকে প্রবলেম হয়, আমার ইরেকশন হয় না। তো তাদের ক্ষেত্রে এইটা একটা অকাট্য প্রমাণ যে তার ইরেকশনের যে ফিজিওলজিক্যাল পার্টটা সেটা ঠিক আছে, সে হয়তো কোনো সাইকোলজিক্যাল কারণে, অর্থাৎ সেটা মনোমালিন্য ওয়াইফের সাথে হতে পারে, টেনশন অ্যাংজাইটি যে কারণেই হোক, সে তার ইরেকশনের সমস্যা হচ্ছে বা সেক্সুয়াল সমস্যা হচ্ছে। সেজন্য এটা একটা ডিরেক্ট প্রুফ যে তার ফিজিওলজিক্যাল মেকানিজম অফ ইরেকশন বা ইরেকশনের তার যা সিস্টেম রয়েছে বডিতে সেটা ইনট্যাক্ট রয়েছে। এটা টিপিক্যালি হচ্ছে যেটা বললাম ওই রেম স্লিপ, যখন আপনি স্বপ্ন দেখছেন, যখন আপনার ব্রেন অ্যাক্টিভ আছে, ওই ফেজেই হয়। নর্মালি অনেক ক্ষেত্রে মোটামুটি রাত্রে 3 থেকে 4 বারই একটা স্লিপের মধ্যে হয়, এবং সাধারণত ভোরের দিকে যেটা আপনি বললেন বেশি দেখা যায়। তার কারণ হচ্ছে যে রেম স্লিপের বেশিরভাগ পার্টটা তো ভোরের দিকে হচ্ছে, সেই জন্য এইটাই হচ্ছে ব্যাপার। সেজন্য আর এটার একটা মেডিকো লিগাল ইম্পর্টেন্সও খুব আছে। অর্থাৎ কোনো রকম কেউ রেপ অ্যাকিউজড হলো, খুব কমন, তারা বলে যে আমি তো আমার ক্লায়েন্ট, তার উকিল বলে যে আমার ক্লায়েন্ট তো ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রে নকটার্নাল ইরেকশনের যদি তার প্রমাণ থাকে, ধরুন আপনি পলিসোমনোগ্রাফি করলেন, করে দেখা গেল যে তার ইরেকশন আছে, তার মানে কিন্তু যে তার ক্লেমটা ফলস। সেই জন্য নকটার্নাল ইরেকশনের যেমন একদিক থেকে প্রমাণ করছে যে আপনার ইরেকশনের সিস্টেমটা ঠিক আছে, আপনি সাইকোলজিক্যাল কারণ হয়তো ইম্পর্টেন্সের হচ্ছে, সিমিলারলি মেডিকো লিগালি এইটা কিন্তু একটা মানে ল মেকারদের হাতে এটা একটা প্রমাণ যে আপনি যে ক্লেম করছেন যে আপনি মানে অক্ষম সেক্সুয়ালি, সেই ক্লেমটা কিন্তু ঠিক না। আচ্ছা, একটা ভালো প্রশ্ন জিজ্ঞেস করি, সেটা হচ্ছিল আপনার এমবিবিএস এর সময় বা আপনার পোস্ট গ্রাজুয়েশনের সময় আপনার এই স্লিপ সাইকেলে চাকা ছিল? মানে আপনি বলছেন যে স্লিপ সাইকেল পুরো ঘেটে একসা হয়ে গেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো সবসময় সমস্যা কিভাবে হয়। ম্যানেজ করতেন ঘুমটাকে, কিভাবে ম্যানেজ করতেন? দেখুন তখন তো এত কিছু জানতামই না, তখন তো হচ্ছে যে চাপের নাম বাপ, তখন হচ্ছে যে সারা বছর পড়া হয়নি, এবারে যেভাবে হোক রাত জেগে পরীক্ষা দিতে। এবং তখনও কিন্তু সব লোকজনের লেখা বেরোতো, মানে কাগজে বেরোতো, তখন রাতে পরীক্ষার আগের দিন রাত জেগো না, কোনো লাভ নেই, সেগুলো তো মা শিখেই উঠতো। সেটা মোটামুটি অনেক সময় দেখা যায় যে রাত জেগেই পরীক্ষা দিতে চলে গেলাম, সেজন্য সেই সবগুলো তো হিসেব খুব মুশকিল। নিজে বিপদে পড়লে তো তথ্য কথা অনেক সময় তথ্য কথা মনে থাকে না। ডাক্তারবাবু এমনি সময় অ্যালার্মে ঘুম ভাঙে না, কিন্তু ধরেন পরের দিন আমার খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, হ্যাঁ, ট্রেন ধরার আছে অথবা শুটিং আছে বা খুব গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট রয়েছে, আমি দেখেছি অ্যালার্মের আগেই আমার দেহ আমাকে তুলে দেয়, সেলফ অ্যালার্ম। হ্যাঁ, হ্যাঁ। এটাকে একটুখানি explain এইটা করুন। হচ্ছে যে আপনার এই যে এক্সাইটমেন্ট যখন থাকে, যে কোনো কারণে যখন অ্যাংজাইটি থাকে, তখন আমাদের ওই কর্টিসল বলে একটা হরমোন আছে, স্ট্রেস হরমোন, যেটা রিলিজ হয়। এই স্ট্রেস হরমোন যখন রিলিজ হয় না, এ কিন্তু স্লিপের মোটামুটি মানে একদম দুশ্মন, মানে শত্রু। এ আপনাকে কন্টিনিউয়াসলি চাপ দিতে থাকবে। ইনফ্যাক্ট সেই যে ঘুমটা আপনি আগের দিন টেনশানে শুলেন, আপনার হাতে সময়ও কম, প্লাস ভাবছেন যদি ঘুমটা না ভাঙে কি হবে, সেইখানে কিন্তু ঘুমের কোয়ালিটিও হয়। এই যে ডিপ স্লিপগুলো, টাইমগুলো অনেকটা শর্ট হয়ে যায় এবং ঝপাত করে ঘুমও ভেঙে যায়। প্রাইমারি হচ্ছে যে আপনার স্ট্রেস হরমোনগুলো স্লিপের নর্মাল প্রসেসটার সঙ্গে ঝামেলা করে আপনাকে তুলে দিচ্ছে। ওকে, অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, আজকে দারুণ আলোচনা হলো, দারুণ। ঘুম নিয়ে একটা বিস্তারিত আমরা আলোচনা করতে পারলাম। আমরা হয়তো আরও পরবর্তীকালে দেখি যদি আরও অন্য কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি। তো সবশেষে আপনার থেকে জানবো যে এই রকম স্ট্রেসফুল সময় একজন মানুষ ভালো করে ঘুমোবে কি করে, তার কি কি প্র্যাকটিস রাখা উচিত? ওই যে যেটা বললাম, একটু আইডিয়াল হয়তো, তবু বলতে গেলে যেটা বলতে হয় যে দেখুন, মানুষ এখনকার দিনে ক্যারিয়ারের যুগে বা ডিস্ট্রাকশনের যুগে একটা খুব বড় ভুল করে, সেটা হচ্ছে যে সে সব কিছু ঘুমের টাইমটা, যেহেতু ঘুমের হয়ে বলার কেউ নেই, সেহেতু সে ঘুমের টাইমটার ওপরে কেটে কেটে বাকি কাজ করতে শুরু করে। সে টাইমে পড়াশোনা করেনি, টাইমে কাজ করেনি, ডেডলাইন্স মিট করেনি, সব গিয়ে সে ঘুমের ঘাড়ে ফেলে। অর্থাৎ প্রথম সে যেটা করবে, সে ঘুমটাকে প্রায়োরিটি দেবে এবং ডিসাইড করবে যে এই সময়টুকু আমি যদি না ঘুমোই, তাহলে আমি বেশি দিন কাজই ঠিক করে করতে পারবো না বা ভালোভাবে করতে পারবো না। অর্থাৎ ঘুমের সময়টা সে ফিক্সড রাখবে এবং ঘুমের সময়ের আধ ঘন্টা আগে সে কোনো রকম, ওই ধরুন একটা কিছু চটকদার খবর দেখে নিলাম, একটু রিল দেখে নিলাম, যতটা সম্ভব স্ক্রিন থেকে আধ ঘন্টা কমসে কম আগে একটুখানি
বন্ধ রাখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে এক্সারসাইজ করা উচিত, খুব ভালো, কিন্তু ঘুমের 2-3 ঘন্টার মধ্যে সে তেড়ে এক্সারসাইজ করলে আবার তার সিস্টেমটা কিন্তু ঝামেলা এটা অনেকে ভাবে বোধহয় আমি হ্যাঁ। টায়ার্ড হয়ে যাবো, ঘুমিয়ে পড়বো, কিন্তু এটা আদতে উল্টো হয়। হ্যাঁ, টায়ারটা সে আগে হতে পারে। সিমিলারলি 4-5 ঘন্টার মধ্যে কফি এবং ড্রিঙ্কস, যেটা নিয়ে আমরা অত ডিটেলসে আলোচনা করিনি, ড্রিঙ্কস যদি কেউ করেও বা যদি ভাবে যে একটু দুপে খেয়ে ঘুমাবো, সেটা কিন্তু একদমই ভুল ধারণা। ইনফ্যাক্ট ঘুমের বেশ ডিস্টারবেন্স করে ড্রিঙ্কস। যদি কেউ ড্রিঙ্কস নেয় কখনো, সে চেষ্টা করা উচিত তার ঘুমানোর সঙ্গে লাস্ট ড্রিঙ্কসের অন্তত ঘন্টা 3-এর ডিফারেন্স রাখার। এই বেসিক কয়েকটা জিনিস যদি সে মেনটেন করতে পারে, আর ঘুমের খুব কাছাকাছি সে যেন একবারে হেভি মিল না খায়। সে যদি রাত্রের খাবারটা খায়, অন্তত পক্ষে 1.5 থেকে 2 ঘন্টার গ্যাপ থাকা উচিত লাস্ট মিল এবং ঘুমের মধ্যে। তো এই কয়েকটা জিনিস যদি সে মেনটেন করতে পারে, আশা করা যায় যে তার ভালো ঘুম হবে। এবং তাকে সবসময় নিজেকে এটা বলতে হবে যে আমি ঘুমে যে এক্সট্রা 1 ঘন্টা দিচ্ছি, সেটা আমার সারাদিনের ওয়ার্ক এফিসিয়েন্সিতে পুষিয়ে যাবে। আর ঘুমের টাইম আমি যদি কাটি, তাহলে আপাত দৃষ্টিতে আমি একটু সময় বেশি পাবো, কিন্তু ওয়ার্ক এফিসিয়েন্সিতে কিন্তু আমার আখেরে লোকসানি হবে। আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমরা জানি না, মানুষকে ঘুম থেকে ডাকতে হয় কি করে। অনেক সময় হয় না যে আমরা দুম করে আচমকা ডেকে দিলাম, হ্যাঁ। সেখান থেকে কি কি বিপদ হতে পারে, আর একজন মানুষকে কিভাবে ঘুম থেকে তোলা উচিত। দেখুন, বেসিক্যালি ঘুম থেকে কাউকেই কোনোভাবে, সে তো একটা শুয়ে রয়েছে, এবার আচমকা আপনি যদি তাকে তোলেন, সে যদি বিশেষ করে যদি ডিপ স্লিপে থাকে, তার পুরো টোটালি সে কনফিউজ হয়ে যেতে পারে যে কী হচ্ছে, এবং সেটার থেকে তার মানে ডিরেক্ট শারীরিক ক্ষতি না হলেও এই সাডেন স্টার্টেল বা এটা তার অসুবিধা হতে পারে। সেই জন্য আমার মনে হয় ঘুম থেকে ডাকলে সেকে আসতেই ডাকা উচিত, মাথায় জল ঢেলে বা লাথি মেরে মারধর নাই করা উচিত আর কি। পুরনো রাগ থাকলে আলাদা কথা, কিন্তু রেগুলার বেসিসে না করাই একদম ভালো। করবেন না। ভালোবেসে মানুষকে ঘুম থেকে তুলুন, ঘুম পাড়ান, ঘুমের ঘরে ভালোবাসুন, একসাথে ঘুমোন, সব মিলিয়েই আপনারা শান্তিতে ঘুমোন। আমি চাইবো যে মানুষ এই রকম একটা অস্থির সময় যেন ভালো করে ঘুমোয়। আর ডাক্তারবাবু যে টিপসগুলো দিলেন, সেগুলো একটু নিজের জীবনে কাজে লাগিয়ে দেখুন, হয়তো একটু ভালো ঘুমাতেও পারেন। ধন্যবাদ ডাক্তারবাবুকে, এবং তার সাথে ধন্যবাদ জানাই আমাদের আজকের পর্বের গিফট পার্টনার শালিমারকে। থ্যাংক ইউ সো মাচ। আর আপনাদেরকেও ধন্যবাদ জানাই যে আপনারা আমাদেরকে 1 লাখ সাবস্ক্রাইবার পৌঁছে দিয়েছেন, এবং তার সাথে অনুরোধ করব এটাকে একটু লাইক শেয়ার করে। হ্যাঁ, একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা একটু করে দিন। আস্তে আস্তে একটু একটু বেড়ে বেড়ে আমরা যদি 1 মিলিয়নের দিকে যেতে 1 পারি। মিলিয়ন নেক্সট টার্গেট আমাদের 1 মিলিয়ন। সো প্লিজ সেটা করে দিন, এবং তার সাথে কমেন্ট করুন আর কোন কোন বিষয় নিয়ে চান যে আমরা নতুন নতুন পর্ব নিয়ে আসি। আর তার সাথে আমাদের এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো আপনারা ফলো করবেন। তাহলে এখান থেকেই টাটা বাই বাই বলছি। আমি সায়ন, আমি কুশল। ফিরবো অন্য কোনো পর্বে অন্য কোনো ইনজেকশন নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, যাতে ডাক্তারবাবুদের কাছে আপনাকে যেতে না হয়। আর যদি অসুস্থ হন, তাহলে নিজে ডাক্তারি করবেন না। স্টে ফিট, স্টে হেলদি। টাটা। টাটা।